তো এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তাই তো? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। যেহেতু আমার পাইথন এবং ভিএস কোড অলরেডি এখানে ডাউনলোড করা আছে, আমি দেখাই দিই। ডাউনলোড, এই যে পাইথন এবং ভিএস কোড ডাউনলোড করা আছে, কিন্তু আমি তোমাদেরকে সার্চ দিতে বলছিলাম সিএমডি লিখে। দেখো আমারও কিন্তু এখানে আমি সবকিছু এখানে আমার সব আনইনস্টল করা আছে, তা আমারও এখানে কি বলতেছে, পাইথন ওয়াজ নট ফাউন্ড। আমার কম্পিউটার কিন্তু ইনস্টল করা নাই পাইথন। তো আমি এখন ইনস্টল দিব। যেহেতু আমি ডাউনলোড করে রেখেছি, তোমরাও তো ডাউনলোড করে রেখেছো অনেকে, তাই না, এই ভার্সনটা পাইথন 3.13.0। জি ভাইয়া। তো এই যে আমি ওপেন দিচ্ছি, এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো জি। কারো কি এটার ভিন্নটা আসছে ইন্টারফেস? না মনে হয়। না ভাইয়া। না। হ্যাঁ, এরকম ইন্টারফেস আসার সময় এই যে এই দুইটা টিক চিহ্ন অবশ্যই দিয়ে রাখবা। তার কারণ কি জানো? এই দুইটা টিক চিহ্ন যদি তুমি না দাও, তা সেই ক্ষেত্রে তোমার পাইথন ইনস্টল হয়ে যাবে কম্পিউটারে, কিন্তু যখন সার্চ দিবা তখন পাবে না। কারণ এটার একটা কারণ হচ্ছে একটা এনভায়রনমেন্ট আছে, যেখানে এক একটা পাথ সেট আপ করা থাকে ইউজার এবং অ্যাডমিনের জন্য। তো আমরা যখন সিএমডি চালাই তখন এই পাথটা যদি তার মধ্যে ভিতরে না থাকে, তাহলে আমাদেরকে দেখায় যায় পাইথন নট ফাউন্ড, অথচ আমাদের ইনস্টল করা আছে। তো এটা যদি আমরা ক্লিক না করি, তখন আমাদেরকে ম্যানুয়ালি সেই এনভায়রনমেন্টের মধ্যে সেই পাথটা সেট করতে হয়। আর এই দুইটা ক্লিক যদি তুমি দিয়ে দাও, তা সেই ক্ষেত্রে অটো সেভ হয়ে যাবে, তোমাকে আর ম্যানুয়ালি করতে হবে না জিনিসটা। হ্যাঁ, তখন আমরা শুধু এই দুইটা ক্লিক করছিলাম না, এমনি ইনস্টল দিছিলাম। এই দুইটা ক্লিক দিয়ে দিবে অবশ্যই। তাহলে যে পার্টটা সেটা অটো সেভ হয়ে যাবে, তোমাদের আর ম্যানুয়ালি কাজ করতে হবে না। তো আমি ইনস্টলে দিয়ে দিই। আমার ইনস্টল হয়ে গেছে, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তো আমি আবার সিএমডি তে যাব, কমান্ড প্রম্পট এখানে। এখন আমি আবার সার্চ দিব পাইথন ভার্সন। এখন দেখো আমার পাইথনটা দেখাচ্ছে পাইথন 3.13.0, এর মানে আমার কম্পিউটার এখন ইনস্টল হয়ে গিয়েছে পাইথন। জি ভাই, আমাদেরটাও আসছে এখন। আর কারো প্রবলেম হচ্ছে পাইথন ইনস্টল দিতে? বলতে পারো। ভাইয়া 3.12.0 দিয়ে করা যাবে না? হ্যাঁ, সমস্যা নাই, করতে পারবা, কোনো প্রবলেম নাই। আমি কিন্তু দুইভাবে ইউজ করি। একটা শোনো, তোমাদেরকে অবশ্যই ভার্সন ভার্সন আমি অ্যাডভান্স লেভেল যখন নিব তখন সেটার মধ্যে শিখাই দিব যে ভার্সন কিভাবে কন্ট্রোল করতে হয়। এগুলি হলো এক একটা ভার্সন। তোমরা যখন একটা নতুন কিছু তৈরি করবা, বুঝতে পারছো, যেরকম তুমি নতুন একটা অ্যাপ তৈরি করলা, তাহলে এটা ভার্সন কি দিলা, 1 দিলা। হ্যাঁ, V1। যখন তুমি নতুন ভাবলে যে এখানে কিছু আমি আপডেট করছি, তা আপডেট করার সাথে সাথে কি তোমার ভার্সনটাও আপডেট হয়েছে, মানে তুমি ভিতরে কিছু আপডেট করছো, তখন 2। তো যাদের ভার্সন 1 থাকবে কিন্তু তারা প্লে স্টোরে গিয়ে যখন দেখবে V2, তো অবশ্যই অ্যাপের মধ্যে নতুন কিছু আসছে, নতুন ফিচার আসছে। তো এই ভার্সনটাও কন্ট্রোল করতে হয়। তো এইটা বোঝায় যে এখন পর্যন্ত পাইথন 3.13 পর্যন্ত নতুন আপডেট আসে। তো এরকম 3.11, 3.12, 3.13 কিছু না কিছু নতুন আসছে, তো ভার্সন এভাবে কন্ট্রোল করা হয়। তো 12 ওটা আহামরি না, যখন তোমরা মনে করো বড় বিশাল বড় প্রজেক্ট করবে তখন ভার্সনটা তোমার ম্যাটার করবে, কিন্তু যেহেতু তোমরা স্টার্ট আপ করতেছো পাইথন, সেক্ষেত্রে ভার্সনটা ম্যাটার করে না। আমার এই কম্পিউটার স্ক্রিন, আগের যে কম্পিউটার স্ক্রিনটা দেখেছিলে তোমরা, সেটার মধ্যে কিন্তু আমার পাইথন 3.9 ছিল। আমি কিন্তু 3.9 কাজ করতেছি, যেহেতু সেক্ষেত্রে আমার সেই ক্ষেত্রে আমি এই কম্পিউটারের মধ্যে পাইথন 3.13
লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করলাম। তো এখন যারা যেই ভার্সনেই চালাচ্ছ না কেন তা নিয়ে কোনো সমস্যা হবে না তোমাদের, যে আমারটা ভাইয়া 10, আমারটা 11, আমারটা 12, তাতে কোনো সমস্যা হবে না পাইথনের ক্ষেত্রে। তো পাইথন সেটআপ দেওয়া শেষ। ভিএস কোড তো আমারটা দেওয়া নাই, আমি অ্যাকসেপ্ট করে নিই। নেক্সট। সবার তো মানে যার যার এগুলি সব সেট আপ করা আছে তাই না? জি ভাই আছে। ভাই আমার যারা একটা যারা মনে প্রশ্ন। করো ভিএস কোড সেট আপ করবো তারা কিন্তু এই যে এই তিনটা টিক চিহ্ন দেওয়া, এই তিনটা টিক চিহ্ন দিয়ে নিবা। তার কারণ কি, প্রথমটা হলো ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, এটা যখন ইনস্টল আইকনটা, আর এই দুটো, হ্যাঁ বলো। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যায়। আচ্ছা আচ্ছা। আর আমি আদার যে দুইটা টিক চিহ্ন দিয়েছি, মূলত এটা দুইটার কাজ কি, যখন আমরা একটা ফোল্ডার রাইট ক্লিক করব তখন আমাদের পাইথনটা ভিএস কোডটা শো করবে। আচ্ছা, আমি এটা করেই দেখাচ্ছি, ইনস্টলটা করে নিই। আচ্ছা ভাই আমার একটা তো প্রশ্ন যাদের ছিল। প্রবলেম ছিল, হ্যাঁ হ্যাঁ ভাই বলো। ভাইয়া এই যে ওয়েব ডেভেলপমেন্ট কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা ধাপ? ওয়েব ডেভেলপমেন্ট এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দুইটা আলাদা জিনিস। একই জিনিসটা একই, কিন্তু পার্থক্য আছে ভিতরে। তোমার ওয়েব ডেভেলপমেন্ট যেটা, সেটার মধ্যে তোমাকে পাইথন অ্যাডভান্স লেভেলে জানা দরকার নাই, বুঝতে পারছো? হুম। পাইথন অ্যাডভান্স লেভেলে জানা দরকার নাই, জাস্ট বেসিক শিখে আর কয়েকটা ফাংশন আছে যেগুলি শিখলে, একটু নলেজ থাকলেই তুমি ওয়েব ডেভেলপমেন্টের দিকে শিফট হতে পারো। আর যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হতে চাও, তো সেই ক্ষেত্রে অবশ্যই কোর প্রোগ্রামিং তোমার জানা লাগবে মাস্ট, কারণ সেখানে অনেক ম্যাথ ইউজ করা হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কোর প্রোগ্রামিং জানা লাগে। আর ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে তোমার জাস্ট ব্যাকএন্ডের কাজগুলো জানা লাগে। ব্যাকএন্ডের কাজ হচ্ছে জ্যাঙ্গো। কোর প্রোগ্রামিং বলতে কি বোঝাচ্ছেন? কোর প্রোগ্রামিং বলতে বোঝাচ্ছে হলো তোমরা যে যে আমরা পাইথন গুলো করব। আচ্ছা, আমি এখনই দেখাচ্ছি, যেহেতু ইনস্টল হয়ে গেছে আমাদের, আমি দেখাচ্ছি, দাঁড়াও। ও আরেকটা জিনিস, এই দেখো, যাদের উইন্ডোজ 11 তাদের কিন্তু রাইট ক্লিক করলে এখানে শো করবে না ভিএস কোড। হ্যাঁ, তো শো মোর অপশনে ক্লিক করলে যে ভিএস কোড, ওপেন উইথ কোড পেয়ে যাবা। কারো আছে যে রাইট ক্লিক করলে এটা শো করে না? তো এখন দেখো ইন্টারফেস এরকম হয়ে গেছে। যারা নতুন নতুন, তো এখানে অনেক অপশন আছে, একটা হচ্ছে ফাইল ক্রিয়েট করা, একটা ফোল্ডার ক্রিয়েট করা। তো আমরা ফোল্ডার ক্রিয়েট করবো না, আমরা একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলে তুমি যে কোনো একটা নাম দিতে পারো। সাপোজ ধরে নাও আমি এটার নাম দিচ্ছি পাইথন। তা পাইথন চালানোর জন্য অবশ্যই পাইথন ডট পিওয়াই দিতে হয় পাইথন চালানোর ক্ষেত্রে। তো আমরা লিখি পাইথন ক্ষেত্রে, তো আমরা এখন টেস্ট করবো যে আমাদের কম্পিউটার পাইথন চলছে কিনা। তাহলে আরেকটা জিনিস, যারা নতুন এখন হয়তো চলবে না, তার জন্য একটা এক্সটেনশন ডাউনলোড করতে হয় ভিএস কোডের ক্ষেত্রে। সেটা হচ্ছে তোমার এই যে এই চারটা অপশন দেখতেছো, চার বাটনের মতন ঘড়ি চিহ্ন, এখানে যাবে, এখানে গিয়ে তোমরা সার্চ দিতে। তো যারা ভিএস কোড চালাচ্ছ অবশ্যই পাইথন এক্সটেনশনটা ডাউনলোড করে দিবা, কারণ ডাউনলোড করলে এখানে একটা রান বাটন আসবে। তুমি যদি ইনস্টল না করো সেক্ষেত্রে পাইথন রান করাতে পারবা না। হ্যালো, আমার কথা শোনা যায় সবাইকে? একটু জি, রেসপন্স। শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো 9টা 5 বেজে গেছে। তো আমরা আজকে শুরু করি আমাদের প্রথম পাইথনে। তো
যারা নতুন প্রথমত, তো আমরা যা পাইথন করব মূলত সবকিছু মানে যা ইনপুট যা আমরা দিব সেগুলি রেজাল্ট অলওয়েজ টার্মিনালে শো করবে তোমাদের। তো সবাই প্রথম সবাই পিসিতে আছো তো? তো সর্বপ্রথম দেখো আমরা লিখেছি পাইথন হ্যালো ওয়ার্ল্ড। তো আমাদের প্রথম পাইথন প্রোগ্রামিং সর্বপ্রথম ইরর দেখা দিচ্ছে। তা সেটার মূলত কারণ কি? পাইথন এক্স্যাক্টলি সে জিজ্ঞেস করতেছে যে হ্যালো ওয়ার্ল্ডটা এই অবজেক্টিভটা আসলে কি, সে জানে না। এই অবজেক্টিভটা কিসের জন্য আমরা ইউজ করেছি সেটা সে জানে না। তো এই জন্য সে কি করছে, আমাদের ইরর দেখাচ্ছে। তো অবভিয়াসলি এই অবজেক্টিভটা উল্লেখ থাকতে হবে আমাদের প্রোগ্রামিং কোডের মধ্যে, না হলে এটা ইরর দেখাবে। তো এটাকে যদি আমরা ফার্স্ট ক্লোন দিয়ে দিই তাহলে এটা একটা স্ট্রিং এ পরিণত হয়ে গেছে। তো স্ট্রিং এ পরিণত হওয়ার কারণে সে ডিটেক্ট, আমার কি প্রবলেম হলো, প্রিন্ট হবে কিন্তু এটা প্রিন্ট হবে। আসলে আমাদের টার্মিনালে কোনো কিছু শো করানোর জন্য অবশ্যই প্রিন্ট অপশনটা থাকতে হবে, হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে তোমরা হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছ দুইটা ক্লোনের ভিতরে। যদি দুইটা ক্লোন না দেওয়া থাকে সেই ক্ষেত্রে এটাকে একটা অবজেক্ট হিসেবে ধরে নিবে পাইথন। তো অবজেক্ট হিসেবে ধরে নিলে অবশ্যই এটা উল্লেখ থাকতে হবে, নাহলে ইরর দেখাবে। তো পাইথনের মধ্যে আসলে এই কমেন্ট কিভাবে করা যায়? তো কমেন্ট মূলত আমরা হ্যাশ দিয়ে কমেন্ট করতে পারবো। আচ্ছা, মূলত গতকালকে ক্লাসে বিভিন্ন প্রবলেমের কারণে আমরা ওটা রেকর্ড করি নাই। ভাইয়া একটু জুম করলে ভালো হয়, লেখাগুলো ভালোভাবে দেখা যাবে। জুমটা গুগল মিটে জুম করা যায়, এখানে জুম অপশন আছে। করা যায়, আপনি স্ক্রিনের PC ডান পাশে কোনায় গিয়ে দেখেন জুমের অপশন আছে। আসলে এটা তুমি জুম করতে পারবে, কোনো সমস্যা নেই, তুমি যেটা বললো ওরা। আচ্ছা, এমনি জুম করে তো দেখতে পাচ্ছ সবাই, তাই না আমার স্ক্রিনটা? তো পাইথনের মূলত কমেন্ট কিভাবে করে, কমেন্ট তোমার হ্যাশ দিয়ে যে কোনো কমেন্ট করতে পারবা। যেরকম আমি পাইথন এটা কমেন্ট করলাম। তো পাইথন আসলে তোমরা যা কোড করবা, যেরকম আরেকটা দেখাই, এখন জিনিসটা দেখো, এখানে হাই এবং হ্যালো লেখাটা উঠেছে, মাঝখানে কিন্তু এই কমেন্টটা উঠে নেই, কারণ এটা হলো কমেন্ট। কমেন্ট পাইথন এটা ধরে হ্যাশের পর যা তোমরা লিখবা এক লাইনের ভিতরে সেটাকে সে কমেন্ট ধরে নিবে। যদি আদারওয়াইজ তুমি হ্যাশ না লিখে অন্য যে কোনো কিছু লেখো, তো সেই ক্ষেত্রে সেটাকে একটা অবজেক্ট ধরবে। অবজেক্ট ধরে জিজ্ঞেস করবে যে আসলে এটা কি বোঝায়, এই অবজেক্টটা বলতে কি বোঝাচ্ছে, পাইথন আসলে বুঝে না সেটা। তো যার কারণে তোমাকে একটা ইরর ডিফাইন করে দিবে তারা। তো অবশ্যই কোনো কিছু যদি উল্লেখ করতে হয় তাহলে হ্যাশ দিয়ে উল্লেখ করতে পারবো। আবার এখানে মাল্টিপল তুমি কিভাবে কমেন্ট করতে পারবে? তো মাল্টিপল কমেন্ট করার জন্য কি তোমরা বারবার হ্যাশট্যাগ ইউজ করবা, এভাবে হ্যাশট্যাগ ইউজ করবা প্রত্যেকটা বারের জন্য? না, এছাড়াও মাল্টিপল কমেন্ট লেখা যায়, সেটা হলে লেখার নিয়ম হচ্ছে তোমাদের ক্রস করি, এই যে এটা হচ্ছে তিনটা ক্লোন। তিনটা ক্লোনের ভিতরে তুমি যা লিখবা
সেখানে তুমি মাল্টিপল কমেন্ট করতে পারবা, যে কোনো কিছু লিখবা সেটা তোমাকে পাইথন কমেন্ট আকারে ধরে নিবে মূলত। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিঙ্গেল কমেন্ট আর এটা হচ্ছে তোমার মাল্টিপল কমেন্ট। তো এখন আমরা শিখবো ভেরিয়েবল। মূলত ভেরিয়েবলটা কি? তো ভেরিয়েবল হচ্ছে যে কোনো কিছুর একটা নেম নির্ধারিত করা। যেরকম আমি নেম নিলাম, এটাকে আমি একটা ভেরিয়েবল ধরলাম ইকুয়াল, এর ভিতরে আমি রাখলাম এখন দেখো আগের গুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখন দেখো এখানে আমি একটা নেম নিছি, নেমটা কি একটা অবজেক্ট। এখন এটা হচ্ছে হলো একটা ভেরিয়েবল ধরে নিয়েছি। দেখতে পাচ্ছ যে আমি এখানে আমার কার্সর নেওয়ার সাথে সাথে উপরে লেখা উঠেছে যে ভেরিয়েবল নেম লিটারেচার সাইজ। তো এই নেমের ভিতরে আমি কি সেভ করলাম? আমার নিজের নাম। এখানে তুমি যে কোনো স্ট্রিং নিতে পারো। তো এইখানে আমি যদি প্রিন্টের ভিতরে যদি জাস্ট এখানে কিন্তু আবার কমা দিবা না, ক্লোন দিবা না, তাহলে এটাকে একটা স্ট্রিং এ নিয়ে নিবে। আর যদি ক্লোন বাদে যে কোনো কিছু নেবা তাহলে এটাকে একটা ভেরিয়েবল ধরে নিবে। তো ভেরিয়েবল ধরে নিলে আমরা যদি রান দেই, তো সেই ক্ষেত্রে দেখো আমার নামটা প্রিন্ট হয়ে আসছে। তো ভেরিয়েবলের মধ্যে তোমরা যে কোনো কিছু নিতে পারো। যেরকম আমি যদি একটা নাম্বার নিতে চাই, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে যে কোনো একটা ভেরিয়েবলের নাম্বার নিবা। যদি তোমার কোনো সংখ্যাকে যদি উল্লেখ করতে হয় সেই ক্ষেত্রে 10, এখানে ফ্লোট নাম্বার নিতে পারো 15, যে কোনো কিছু নিতে পারো ভেরিয়েবলের ভিতরে। তো ভেরিয়েবল অবশ্যই একটা জিনিস মনে রাখবা, ভেরিয়েবল কখনো তোমার সংখ্যা দিয়ে কোনো সময় স্টার্ট হয় না। যে এর ভিতরে যেরকম আমি 12 নিলাম, একে আমি একটা ভেরিয়েবল বানাতে পারবো না। 12 কোনো সময় একটা ভেরিয়েবল হতে পারে না। ভেরিয়েবল অলওয়েজ মনে রাখবা যে ভেরিয়েবল তোমার প্রথম লেটার বড় হাতের অথবা প্রথম লেটার তোমার ছোট হাতের অথবা ড্যাশ, ড্যাশ, এই তিনটা জিনিস দিয়ে তোমরা স্টার্ট করতে পারবা তোমাদের ভেরিয়েবল। এই তিনটা জিনিস দিয়ে তোমরা ভেরিয়েবল স্টার্ট করতে পারবা। তো এর বাইরে যদি তুমি জাস্ট সংখ্যা নাও তো সেটাকে ভেরিয়েবল আকারে গণ্য করবে না পাইথন। আর পাইথন অলওয়েজ একটার পর একটা এক্সিকিউট করে। এর মানে হচ্ছে তুমি পাইথন যখন রান দিবা, সর্বপ্রথম পাইথন তোমার কোডের প্রথমটা পড়বে, তারপর সে সেকেন্ড লাইন যাবে। সে কখনো ব্রেক করবে না যে প্রথম লাইন পড়লাম তারপর আমি এই 8 নাম্বার লাইনে চলে গেলাম। এরকম কিন্তু পাইথন কখনো ব্রেক করবে না লাইন, সে একটার পর একটা এক্সিকিউট করে যাবে। যদি বাই চান্স মনে করো তোমার এগুলি সব ওকে আছে, হ্যাঁ, মাঝখান দিয়ে তুমি একটা ভুল জিনিস দিলা, এরকম একটা লিখে দিলা, তো সেই ক্ষেত্রে কি হবে আমি দেখাচ্ছি। এর নামটাকে এর আগে দিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে কি হবে দেখো, পাইথন ফার্স্ট অফ অল এটা পড়লো, দেখলো যে হ্যাঁ এটা ওকে আছে, পড়বে এটাও ওকে আছে, ঠিক আছে। তারপর সে প্রিন্ট করবে নেম, ওকে স্যার প্রিন্ট করলো। সে প্রিন্ট করার পর সে যখন এই লাইনে চলে গেল, দেখলো যে এই জিনিসটা সে উল্লেখ করে নাই, এটাকে আমরা ডিফাইন করি নাই। আসলে এটা কি? এটা ভেরিয়েবল না অবজেক্ট, এটা কি? এটা ডিফাইন করা হয় নাই। সো পাইথন সেখানে তোমাকে ব্রেক করে দিবে, পরবর্তী যে লাইনগুলি ঠিক আছে সেগুলি এক্সিকিউট করবে না। তো বুঝতে পারছো আসলে যে পাইথন মূলত একটার পর একটা এক্সিকিউট করে, মানে সিরিয়াল ওয়াইজ রিভিশন করতে থাকে।
তো এখন আরেকটা জিনিস দেখে যে ভেরিয়েবলের মধ্যে তোমরা দুটো জিনিস আছে, একটা হচ্ছে স্ট্রিং আর একটা নাম্বার। এখন এগুলি টাইপ জানা যায় যে এগুলি কি টাইপের, যেরকম 10 এটা একটা ফ্লোট টাইপ। আরেকটা নাম্বার নিচ্ছি আমি, এটাকে আমি নাম ভেরিয়েবলের নাম দিলাম নাম্বার 1 10। তো এখন দেখো এখানে একটা জিনিস দেখো, তুমি যখন প্রিন্ট করতেছো তখন আমার এখানে একটা ইরর দেখাচ্ছে, দেখাচ্ছে যে আমি উপরে নাম্বার নিছি ওকে নাম্বার 1, কিন্তু এখানে বিটা দেওয়া নাই। তো তুমি ভেরিয়েবলের নাম যেটা নেবে সেটাই তোমাকে প্রিন্টের ভিতরে কিন্তু উল্লেখ করতে হবে, আদারওয়াইজ নাহলে রান করবে না। আচ্ছা এখানে যেহেতু বি, এখন দেখো নেম যেটা, এখন দেখো তোমরা নেম, নেমের ভিতরে আমার নাম নিছি, তো এটা কি টাইপ ভেরিয়েবল? এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ ভেরিয়েবল। তারপর সেকেন্ডটা নাম্বার একটা কি টাইপ ভেরিয়েবল, এটা হলো ফ্লোট। আর নাম নাম্বার কি হলো, এটা হলো ফ্লোট। আর নাম্বার 1টা কি হলো, এটা হলো একটা নাম্বার ইন্টিজার। টাইপ, ইন্টিজার টাইপের। হ্যাঁ ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল। তো এটা আমরা কিভাবে জানবো যে এই টাইপ, আমরা কিভাবে জানবো যে এটা কি কি টাইপের? কারণ আমরা যখন এটাকে রান দিব তখন কিন্তু আমাদের এখানে বলে না এটা কোন টাইপের। তো এটা পাইথনে জানার মাধ্যম হলো তোমার এখানে অবশ্যই, আমি আবার নতুন করে লিখি তাহলে, টাইপ জানার জন্য অবশ্যই তোমাকে টাইপ লিখতে হবে। টাইপের একটা, এটা হচ্ছে একটা টাইপ ফাংশন। তো টাইপের ভিতরে তুমি কার টাইপ জানতে চাচ্ছ, আমি নেমেরটা জানতে চাচ্ছি, তাহলে আমরা এখানে নেম দিয়ে দিব ভিতরে, সেম সব কয়টা দিয়ে দিব আমরা, এই নাম্বারটাও দিয়ে দিব। সেভ। এখন যদি রান করি তাহলে আমাকে দেখা দিচ্ছে যে আসলে এটা কি টাইপের ভেরিয়েবল। তো দেখতে পাচ্ছ যে এখানে তোমার টার্মিনালের মধ্যে কি দেখাচ্ছে, টার্মিনালের মধ্যে দেখাচ্ছে যে ক্লাস স্ট্রিং, প্রথমটা হচ্ছে স্ট্রিং টাইপের, সেকেন্ডটা হচ্ছে তোমার ফ্লোট টাইপের, এবং থার্ড নাম্বারটা হচ্ছে তোমার ইন্টিজার টাইপের। তো ভেরিয়েবল নিয়ে এখন কার কনফিউশন আছে? আচ্ছা যদি কারো কনফিউশন না থাকে তো এতটুকুই ভেরিয়েবল। তারপর আমরা যাব অপারেটরস সিস্টেম। অপারেটরস কি? আমরা এখন অপারেটর সম্পর্কে জানবো, যে অপারেটর যেরকম আমরা ক্যালকুলেটর ইউজ করি না, যোগ বিয়োগ গুণ ভাগ, তো আমরা এখন দেখবো যে পাইথনে আসলে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করা হয় মূলত। তো আমরা একটা ভেরিয়েবলের নাম নিব, নাম 1 ইকুয়াল 10 2। তো আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে নিলাম, একটা নাম 1 এবং একটা নাম 2। তো এটা আমরা দেখবো এখন পাইথনের যোগ বিয়োগ গুণ ভাগ দেখবো এটা আমরা। তো সর্বপ্রথম আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে নিব যেটার নাম হলো অ্যাড। তা এটা হচ্ছে হলো আমরা এডিশন দেখব যে এই দুইটা নাম্বার আমরা কিভাবে যোগ করা যায়। তো পাইথনের মূলত 10 প্লাস 2 সাধারণ নিয়মে, এটাকে প্রিন্ট যদি আমরা করি, প্রিন্ট কোনটা করব, অ্যাড করব আমরা। দেখো তো পাইথনে সাধারণত তোমাদের যদি যোগ করতে বলা হয় যে পাইথনের নিয়মে, তো সেই ক্ষেত্রে যে কোনো একটা নাম্বার 10 প্লাস 2, তো অ্যাড আসলে যোগ করতে হলে এইভাবে লিখতে হয়। তো সেই ক্ষেত্রে আমি এখানে ডিরেক্ট সংখ্যা বসায় দিছি 10 2। যদি আমি এখানে তোমার 5 দেই তাহলে 15 আসলো। তার কারণ কি? তাহলে আমার এই 10 আর 2 কেন যোগ হলো না? যারা নতুন তারা বলবা, আর যারা পারো তারা তো পারোই। নতুন কেউ আছো এখানে?
নিসাত, হ্যাঁ নিসাত তুমি জি বলো। জি ভাই, আছি আছি। আচ্ছা, একজন বলো যে এখানে 12 কেন হলো না? ওটা তো আমরা তো প্রিন্ট মানে আমরা যে ভেরিয়েবলটা নিছি অ্যাডিশন মানে তো যোগ করছি, মানে প্রিন্টটা তো আমরা ভেরিয়েবলটা উল্লেখ করছি, এজন্য 10 + 5 এজন্য 15 দেখাইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তাহলে আমরা এখানে এটা তো আমরা উল্লেখ করে দিছি, আমরা এটা ডিফাইন করে দিছি যে 10 + 5 এটাকে আমাদের 15 দেখাতে হবে, কিন্তু আমরা যদি এখন নাম 1 নাম 2, তো সেই ক্ষেত্রে কি করতে হবে? এখানে আমাদের তা সেই ক্ষেত্রে দেখো দেখো আমি একটা ভেরিয়েবলের মধ্যে একটা সংখ্যা নিলাম, তো দুইটা ভেরিয়েবলের মধ্যে নাম 1 এর মধ্যে 10, নাম 2 এর মধ্যে 2 নিলাম। তো আমি এর জন্য আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম যেটার নাম দিলাম অ্যাড। তো অ্যাড এর ভিতরে আমি নাম 1 এবং নাম 2 দিয়ে দিচ্ছি, তো মাঝখানে একটা প্লাস দিয়ে দিয়েছি। তো এখানে সে আমি আবার প্রিন্ট করালাম অ্যাড। তো অ্যাড এর ভিতরে দেখা যাচ্ছে নাম 1 নাম 2 আছে, তো নাম 1 এর মধ্যে কি ছিল? 10 ছিল, আর নাম 2 এর মধ্যে কি ছিল? 2 ছিল। তাই এখন দুইটা যোগ করে 10 আমাকে 12 দিয়ে দিয়েছে। তো সেম ক্ষেত্রে যদি আমরা গুণ করব, এখন দেখো এখন দেখো পাইথনের ক্ষেত্রে তোমাদের কোনো কিছু যোগ করতে হলে অবশ্যই প্লাস দিতে হবে। তো আমার নাম 1 10 আছে, নাম 2 2 আছে, তো দুইটা যোগ করলে 12 আসতেছে। মাইনাস বিয়োগ করতে হলে অবশ্যই একটা মাইনাস চিহ্ন দিতে হবে, সেই ক্ষেত্রে 8 আসতেছে। আর যদি গুণ করতে হয় তাহলে স্টার চিহ্ন স্টার দিতে হয়। আর যদি কোনো নাম্বারকে ভাগ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে স্ল্যাশ দিতে হয়। তো এই হলো অপারেটরের 4টা নিয়ম। তো এই অপারেটরের মধ্যে 4টা নিয়ম, এখানে আবার অপারেটরের মধ্যে অনেক কিছু ভাগ করা আছে। তোমার কয়েকটা আছে, একটা হচ্ছে লজিক্যাল অপারেটর, 2 নাম্বার বিটওয়াইজ অপারেটর, তারপরে 3 নাম্বার হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এগুলি আমরা এখন দেখবো যে এগুলির কাজ কি। তাহলে সর্বপ্রথম আমরা দেখবো লজিক্যাল অপারেটরের কাজ দেখবো আমরা। তো আমরা এখন দেখবো যে লজিক্যাল অপারেটর কি। লজিক্যাল অপারেটর হলো দুটা কাজ। একটা লজিক্যাল অপারেটর হচ্ছে তোমার অ্যান্ড, অর এবং নট। লজিক্যাল অপারেটর 3টা ফাংশন থাকে, একটা হচ্ছে অ্যান্ড ফাংশন, একটা অর ফাংশন এবং একটা নট ফাংশন। তো এগুলি কিভাবে কাজ করে এখন আমরা দেখব। তো সাপোজ ধরে নাও আমরা যে নাম 1 নাম 2 নিলাম, তো এটা কেটে দিলাম। ওর দেখব প্রিন্ট নট। তো আমরা এখন নাম 1 এন্ড নাম 2 দিলাম, নাম 1 অর নাম 2 দিলাম এবং নট নাম 2 দিলাম। তো সেই ক্ষেত্রে কি আসবে?
ও আচ্ছা আচ্ছা, এর আগে আমি একটা জিনিস বুঝাই দিই, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। এভাবে যদি ডিরেক্ট দিই তাহলে কনফিউশন হবে তোমার। বা এটা বুলিয়ানের ভিতরে গেল না? জি, বুলিয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও তো ট্রু একটা ফলস। ভেরিয়েবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমার তাহলে তো বুলিয়ানটা মনে মিস করলাম। হ্যাঁ, আগে বুলিয়ানটা মানে আগে বলতে চাইছিলাম যে বুলিয়ানটা করলেন না। আচ্ছা, সমস্যা নেই, বুলিয়ানটা পরেই শিখাই, সমস্যা নেই। তো এখন দেখো, আমরা নাম ওয়ানের মধ্যে ট্রু এবং নাম টু এর মধ্যে ফলস নিয়েছি। তো অ্যান্ড যারা আমরা তো ক্লাস 10 এবং ইন্টারে আইসিটি সাবজেক্টটা পড়ে আসছি, তাই না? হুম। তো আইসিটি সাবজেক্টে আমরা যখন পড়ে আসছি, সেক্ষেত্রে দেখো ট্রু এবং ফলস অ্যান্ড বলতে কি বোঝাচ্ছে? ট্রু বলতে তুমি সাপোজ ধরে দাও এটাকে 1 বোঝায়, ফলস বলতে সাপোজ এটাকে ধরে নাও তুমি 0 বোঝায়। হ্যাঁ, তো অ্যান্ড বলতে তোমার গুণ বোঝায়। এখানে অ্যান্ড বলতে গুণ বোঝায়, তা 1 এবং 0 যদি গুণ হয়, তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে 0 হবে। আমরা জানি 0 দ্বারা যে কোনো কিছুকে গুণ করলে সেটা 0 হয়। তো 0 1 যদি গুণ করি 0 হবে অ্যান্সার। তো 0 যদি অ্যান্সার হয়, তাহলে আমার আলটিমেট প্রিন্ট কি হবে? ফলস হবে, রাইট? তারপর অর বলতে তোমাকে বোঝায় এখানে যোগ বোঝায়। তো অর যোগ বোঝায়, তাহলে 0 এবং 1 যদি আমরা যোগ করি, সেই ক্ষেত্রে অ্যান্সার কি আসবে? 1 আসবে। তো যদি 1 আসে অ্যান্সার, সেই ক্ষেত্রে আমার কি প্রিন্ট হওয়ার কথা ছিল? ট্রু। তো এই যে নাম 1 অর নাম 2, অ্যান্সার হলো ট্রু। এবং নট কি? নট হচ্ছে হলো তোমার বিপরীত বোঝায়। তো যেহেতু এখানে ট্রু আছে, ট্রু এর বিপরীত কি? ফলস। মানে এখানে তোমার ট্রু বলতে ওয়ানের বিপরীত, মানে সরি সরি, নট নট হচ্ছে হলো তোমার বিপরীত বোঝায়। তো ট্রু এর বিপরীত হচ্ছে ফলস, ফলস এর বিপরীত ট্রু। তো নাম টু কি ছিল আমাদের? ফলস ছিল। তো সেই ক্ষেত্রে এটার বিপরীত কি হবে? ট্রু হবে। তো এটার মধ্যে কোনো কনফিউশন আছে? যেহেতু তোমরা আইসিটি পড়ে আসছো, তো আইসিটির মধ্যে অ্যান্ড এবং অর এবং নট এগুলো তো পড়ছিলে তোমরা, তাই না? কারো কোয়েশ্চেন আছে এটার মধ্যে, লজিক্যাল অপারেটরের মধ্যে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো অপারেটর মধ্যে আমরা একটা জিনিস দেখলাম যে লজিক্যাল অপারেটর কিভাবে কাজ করে সেটাও আমরা দেখে নিলাম। তো সেকেন্ড আমরা যেটা দেখবো সেটা হলো বিট ওয়াইজ অপারেটর। এখন আমরা দেখবো বিট ওয়াইজ অপারেটর। তো সেম আমরা এই জিনিস উপরে যে ওয়ান, কোথায় এই সংখ্যাটা আমরা নিয়ে নিব এখন বিট ওয়াইজ অপারেটরের ক্ষেত্রে। আগের গুলো আমরা কমেন্ট আউট করে দিচ্ছি। বিট ওয়াইজ অপারেটরের কয়েকটা ফাংশন আছে, যে ফাংশনগুলি আমি আগে উল্লেখ করে নিই, ফাংশন কি কি আছে। তো এখন দেখো, এখানে বিটওয়াইজ এর কয়েকটা ফাংশন আছে। এই কয়েকটা ফাংশন দিয়ে বিটওয়াইজ অপারেশন রান হয়। হ্যাঁ, তো আমরা প্রথমটা দেখবো অ্যান্ড। অ্যান্ড মূলত আসলে কি বোঝাচ্ছে? অ্যান্ড হচ্ছে হলো অর অপারেশনকে বোঝায়।
এই এন্ডটা, এই এন্ডটা হচ্ছে তোমার অর অপারেশনকে বোঝায়। কিছুক্ষণ আগে আমরা এই যে অরটা দেখলাম না, তো সেটাকে বোঝায় অর অপারেশন। তো এটা কিভাবে কাজ করে পাইথনের মধ্যে, তো আমরা সেম ভাবে দিই। দেখো এখানে যখন আমি নাম 1 এখানে 10 আসছে, নাম 2 এখানে 2 আসছে, তো অর অপারেশন যখন আমরা ইউজ করলাম, তো আমার অ্যান্সারটা অ্যাকচুয়ালি কত আসলো, 2 আসলো অ্যাকচুয়ালি। এখন এইখানে 2 অ্যান্সারটা কিভাবে আসলো, কোয়েশ্চেনটা হলো এটা। তো এটা ম্যাথমেটিকটা কি, আমরা যখন আইসিটিতে করে, আইসিটি যখন আমরা পড়েছি ইন্টারে বা 10-এ থাকাকালীন, তখন আমরা বাইনারি পড়েছিলাম না, বাইনারি 0101। তো 10 কে পাইথন কি করলো, সে বাইনারি আকারে ধরে ধরে নিয়েছে। তো বাইনারি আকারে যদি ধরি, তাহলে 10-এর বাইনারি কি হবে একজন বলতে পারবা? 10-এর বাইনারি 1010। 1010। তো জিরোটা কি আসলে মূলত, এটা এখানে জিরো বলতে 1 বোঝায়, তারপর 2, তারপরে 4, তারপর 8। তাহলে 8 এবং 2 যোগ করলে 10 হয়। তাহলে 10-এর বাইনারি হলো 1010। আর 2-এর বাইনারি যদি আমি বলি 0010। তো এটাই তো 2-এর বাইনারি, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে কি আমরা অর অপারেশন করলাম। তো অর অপারেশনটা মূলত কিভাবে কাজ করলো, অর অপারেশনটা হচ্ছে তোমার যোগ করছে, তাই না? তো 00 অর অপারেশনটা মূলত তোমার এখানে কি কাজ করলো, যোগ করলো। তো 000। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো এটাকে মূলত সে কি করলো, যোগ করলো। যোগ করার ক্ষেত্রে এক মিনিট। আচ্ছা, এখানে যোগ করার নিয়মটা কি বলতে পারবা? হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। তো এখানে যোগ করার নিয়মটা বলতে পারবা? দুইটা ট্রু হইলে অ্যান্সার ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। জি, আবার বলো তো। দুইটা মান হচ্ছে ট্রু হইলেই অ্যান্সার ট্রু হবে, আর যে কোনো একটা যদি ট্রু হয় সেই ক্ষেত্রে অ্যান্সার ফলস হবে। তো এটা কিভাবে 00 কি হবে, তাহলে সেক্ষেত্রে 0 হবে, রাইট? হ্যাঁ, 1 যেহেতু 1 এর মিলেছে, ক্ষেত্রে দুইটাই ট্রু, এখানে 1 হবে। আর এটা 000। আর যেহেতু এটা মিলে না, সেক্ষেত্রে তোমার লাস্টেরটা 0 হবে, তাই তো? হ্যাঁ, ওইখানে তো একটা ট্রু ছিল, এজন্যই হচ্ছে 0 হইছে, একটা ট্রু ছিল। আচ্ছা ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি যদি এখন এটাই যদি অ্যান্সার বের হয় এন্ড এর ক্ষেত্রে, তাহলে তোমার এই 1টা কত হয়, 2 হয়। ট্রু হয়। ডেসিমাল তো অ্যান্সারটা কত আসলো তোমার, 2 আসলো। তাহলে এখানে আমাকে যদি তাহলে আমি যদি এখানে আমি 4 দিই, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সারটা কত আসবে একটু তোমরা ক্যালকুলেশন করে বলো তো। সবাই পিসিতে আসো না? তো একটু এটা ক্যালকুলেশন করে একটু বলো অ্যান্সারটা কত আসে।
জিরো আসবে না? হ্যাঁ, 0। অ্যান্সার 0 আসবে বলতেছো? কারণ 4 এর বাইনারি তো 0010, তাহলে তো 10 এর সাথে মিলতেছে না একটাও। হুম, সেক্ষেত্রে ঠিক আছে তোমার অ্যান্সার। তো আমরা এটা যদি রান করে দেখি, সেক্ষেত্রে 0 আসবে। উত্তরটা সঠিক হয়েছে। যে তোমার যদি অ্যান্ড এর ক্ষেত্রে আমরা কি দেখলাম, তো অ্যান্ড এর ক্ষেত্রে যদি তোমার কোনো বাইনারি না মিলে, আচ্ছা আমি এখানে এখানে আমি 4 দিলাম, তো অ্যান্ড এর ক্ষেত্রে তোমার এখানে বাইনারি একটাও মিলে নাই, 0। 0 0 ট্রু 0 হয়েছে, তো 0 বসলো। আর অন্য ক্ষেত্রে 1 0 মিলে নাই, 0 0 1 মিলে নাই, 0 1 0 মিলে নাই, 0। তো আলটিমেটলি অ্যান্সার 0ই আসবে। তো এন্ড দ্বারা কি অপারেশন বোঝায়? অর অপারেশন বোঝায়। এখন তারপর আমরা এটা দ্বারা কি অপারেশন বোঝায়? এটা কিন্তু স্ল্যাশ না। নেক্সট আমরা দেখি, কমেন্ট করে রাখি। এখন দেখো নাম্বার 1, এখন এটা কি অপারেশন? এটা হচ্ছিল তোমার প্রথমটা হচ্ছিল এন্ড অপারেশন, সরি একটু ভুল হয়েছে। প্রথমটা হচ্ছে তোমার এন্ড অপারেশন, এটা হচ্ছে তোমার অর অপারেশন। তো অর অপারেশন হলে অর অপারেশনের ক্ষেত্রে আমি কি বলছিলাম? তো অর অপারেশন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে অ্যান্সার? কেউ বলতে পারবা? যোগ বুঝাচ্ছে ভাইয়া, যোগ। যোগ বোঝাচ্ছে, তো অ্যান্সারটা কত আসবে তাহলে সেই ক্ষেত্রে অর অপারেশনের ক্ষেত্রে? সেই ক্ষেত্রে অ্যান্সারটা কত আসবে এখানে যোগ বোঝালে? তো 0 0 0 যোগ করলে 0 1 যোগ করলে 1, সেকেন্ডটা হচ্ছে তোমার 1, থার্ডটা কি 1। তো এটা আসবে আলটিমেটলি অ্যান্সার বাইনারিতে। তো আলটিমেটলি যদি এটা বাইনারিতে অ্যান্সার আসে তাহলে এটা যোগ করলে কত? তাহলে 2 2 4 6 আর 14। 6 আর 8 কত? 14। তো অ্যান্সার আমার 14 আসার কথা এখানে। তো চলো আমরা প্রিন্ট করে দেখে নিই যে অ্যান্সার 14ই আসবে কিনা। অ্যান্সার 14 আসছে। তো এগুলো ম্যাথমেটিক্স তো বুঝতে পারতাছো যে এটা কিভাবে কাজ করতেছে জিনিসটা পাইথনের মধ্যে। অ্যান্ডটা কিভাবে কাজ করতেছে, অ্যান্ড অপশন, এটা হচ্ছে হলো অ্যান্ড অপারেশন, এটা হচ্ছে হলো অর অপারেশন। এখন আমরা আরেকটা অপারেশন দেখবো যেটা আমরা লিখলাম, সেটা হচ্ছে হলো তোমার নট অপারেশন। এখন নট অপারেশন কিভাবে উল্লেখ করে? তো নট অপারেশন তোমার মূলত উল্লেখ করে হচ্ছিল, এটা কমেন্ট আউট করে দিই। এটা হচ্ছে না নট অপারেশন। তো এটা যদি নট অপারেশন হয় নাম 2, তো সেই ক্ষেত্রে কি হবে অ্যান্সার? কেউ বলতে পারো সেই ক্ষেত্রে অ্যান্সার কি হবে? এই যে 4 এর বাইনারি কিন্তু এইটা 4 ইকুয়াল টু 0 1 0 0। তো সেই ক্ষেত্রে অ্যান্সারটা হবে যে এটা উল্টায় যাবে, তখন যত জিরো আছে সব 1 হয়ে যাবে, 1টা 0 হয়ে যাবে। তাহলে প্রথমে কি আছে 0, তো সেটা 1 হয়ে যাবে, তারপর 1 আছে সেটা 0 হয়ে যাবে, তারপরেরটা 0 1 হয়ে যাবে, 0 1 হয়ে যাবে। তো আলটিমেটলি এটার অ্যান্সার কত আসবে? এই 13। 1 2 3 না 3 আর 8 সরি, 11। 11। হ্যাঁ, তো অ্যান্সার 11 আসার কথা। তো চলো আমরা রান দিয়ে দেখি, কিন্তু অ্যান্সার আসছে -5। এখন বলতে পারো এটা কেন হয়েছে, -5 কেন আসলো?
প্রিন্টে তো নাম ওয়ান নাই। জি আমি প্রিন্টে তো কি নাম ওয়ান থাকবে না? না 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 আমি নট অপারেশন যে কোনো একটা ভেরিয়েবল নিয়ে হয়, তো আমি একটা ভেরিয়েবল, আমি কাকে নট অপারেশন সবসময় একজনকে ইন্ডিকেট করে। অন্য ক্ষেত্রে তোমার অ্যান্ড অপারেশন এবং অর অপারেশন কিন্তু অবশ্যই দুইটা ভেরিয়েবলের মানে দুইটা মান থাকা লাগে অ্যান্ড অপারেশন ঘটানোর সময়। যেরকম এই যে এটা যখন আমরা চালাইছিলাম, পাইথন প্রোগ্রামিং চালিয়েছি, তখন এন্ড অপারেশন কিন্তু দুইটা মান দেওয়া লাগে, যে একটা ভেরিয়েবল এবং আরেকটা ভেরিয়েবল, নাম 1 এবং নাম 2 দিয়েছিলাম। তো অর অপারেশনের ক্ষেত্রে কিন্তু এন্ড অপারেশনের ক্ষেত্রে তোমাকে একটা নিয়ে কাজ করে, যে কোনো একটা ভেরিয়েবলকে সে বিপরীত করে দিবে মূলত। বুঝতে পারছো? এন্ড অপারেশন একটা মূলত বিপরীত করে দিবে। যার নাম আচ্ছা ভাই, একবার নাম ওয়ান নট নাম টু দিয়ে দেখেন তো কি হয়। নাম 2 দিলে -5 আসছে, নাম 1 দিলে -11 আসছে। এখন এটা কেন আসছে এটা ব্যাখ্যা করতে পারবা? তোমরা আইসিটি করছিলা ঠিক মতন? ওই যে টুইস্ট টুইস্ট কমপ্লিমেন্টেশন করছিলা তোমরা? জি ভাইয়া। তো সেটা ওইভাবেই কাজ করছে মূলত। ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে টুইস কমপ্লিমেন্ট করে কাজ। হুম হুম। আচ্ছা আমি এটা একটু ব্যাখ্যাটা আমি একটু পরে দিতেছি, যেহেতু প্রবলেম হচ্ছে। এটা আমি ব্যাখ্যাটা আমি একটু সবার লাস্টে দিই, হ্যাঁ? তো আমরা ক্লাসটা কন্টিনিউ করতে থাকি। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার দেখবো। নেক্সট অপারেশন আমরা দেখবো যে আপার চিহ্নের অপারেশনটা দেখবো আমরা। এটাকে আমি কমেন্ট আউট করে দিই। এখন এই অপারেশন পার্থক্য কি? এখন দেখো, আচ্ছা এটা আমি আগেই রান করে দিছি। আসলে এটার কাজটা কি? এটার কাজটা মূলত হচ্ছে, তোমাকে আমি বলি, এটা কেটে দিই। আচ্ছা এটার কাজটা মূলত কি? এটার কাজটা হচ্ছে যে বোঝায় যে যদি দুইটা ভেরিয়েবল যদি রেজাল্ট সেম হয়, সেই ক্ষেত্রে 0 হবে। আর দুইটা মানে বাইনারি ক্ষেত্রে দুইটা জিনিস যদি সেম হয় সেই ক্ষেত্রে 0 হবে, আর যদি ভিন্ন ভিন্ন হয় সেই ক্ষেত্রে 1 হবে। তো এখানে 10 এর ক্ষেত্রে 1 0, দুইটা ভিন্ন ভিন্ন, সেই ক্ষেত্রে 1 0 1 1 0 1 1 এবং 0 0 একই। তো সেই ক্ষেত্রে আমার অ্যান্সার কি দাঁড়াচ্ছে 1 1 0।
তো আমরা এখানে অন্য একটা সংখ্যা নিয়ে দেখি বোঝানোর জন্য। ধরো নাম 3 নিলাম, 2 নিলাম। হ্যাঁ, এখন দেখো এখানে আমরা নাম 1 10 নিছি, নাম 3 2 নিছি, তাই না? তো নাম 3 2 নিছি যেহেতু, সেক্ষেত্রে 10 এর বাইনারি হলো 1010 এবং 2 এর বাইনারি হলো 0010, রাইট? তো 00 যেহেতু মিলে গেছে সেক্ষেত্রে 0 হবে, দুইটা যদি সেম সেম হয় সেক্ষেত্রে 0 হয়। তাই এখানে 1 1ও মিলে গেছে, তো 1 1 মিলে গেলে এখানে 0 হবে। মানে একই জিনিস দুইটা সংখ্যা যদি মিলে যায় সেক্ষেত্রে 0 হবে, আর যদি ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে 1 হবে। তারপর কি 1 1 এর পর কি 0 0 মিলে গেছে, তো এখানেও 0 হবে। আর এখানে দুইটা জিনিস ভিন্ন ভিন্ন, এই 1 এবং 0 দুইটা ভিন্ন ভিন্ন সংখ্যা, তো সেক্ষেত্রে 1 হবে। তো আলটিমেটলি অ্যান্সার কত বের হবে আমার, যদি আমি এখন এটাকে প্রিন্ট দিই? একজন বলো, প্রিন্ট দিলে অ্যান্সার কত বের হবে? 8 8 তো অ্যান্সারটা কত বের হয়েছে? 8 আসছে। তো বুঝতে পারছো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে হলো তোমার বাইনারির মধ্যে তারা মানে একটা কন্ডিশন দিবে যে দুইটা বাইনারি যদি সেম থাকে সেই ক্ষেত্রে 0 হবে, আর যদি দুইটা বাইনারি ভিন্ন ভিন্ন হয় সেই ক্ষেত্রে 1 দিবে তারা। যদি এটাকে আমি যদি আরো সহজ করে বলতে যাই, তা আমি এটাকে 1 দিলাম, 0 0 0 1। তো এখন অ্যান্সারটা কত হবে বলো? এটা লিখলাম না, এখন অ্যান্সারটা কত হতে পারে বলো তোমরা? 0 0 বাইনারি অ্যান্সার কত হবে? আচ্ছা নিশা, তুমি বলো অ্যান্সার কত হবে? নিশাত আছো তুমি? হ্যাঁ ভাইয়া, অ্যান্সার আসলে কত হবে? আমি জাস্ট দেখে যাচ্ছি, আমি বাইনারি করিনি তো, আমি কিচ্ছু বুঝতেছি না। आंसर 3 আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বাইনারি মূলত 2 বিটের হয়। কম্পিউটার তোমরা সবাই জানো যে কম্পিউটার মূলত আমাদের এই যে এই লেখা, প্রিন্ট, তারপরে কমা, সেমিকলন, ফার্স্ট ব্র্যাকেট, নাম্বার 3, এগুলি কিন্তু কিছুই বোঝে না। কম্পিউটার একটা জিনিসই বুঝে, 0 1 বুঝে। আমাদের যে পুরো কম্পিউটার পরিচালনা হচ্ছে সেটা 0 1 দিয়ে পরিচালনা হচ্ছে। তো আমরা যাই প্রিন্ট করছি সে ব্যাকএন্ডের ভিতরে তার প্রোগ্রামিং এর ভিতরে কি করছে সেটাকে নাম্বারে কনভার্ট করতেছে 0 1 এ। বুঝতে পারছো? তো 0 1 এ, তাহলে এটা এখন বাইনারি ক্ষেত্রে, এখন আমরা যদি এই বাইনারি ক্ষেত্রে যদি ধরি, তো এই নাম্বারগুলি কিভাবে গণনা করা হয়? তাহলে আমি লিখি, প্রত্যেকটা নাম্বার 2 দিয়ে গুণ করা হবে, তো 1 না না 2 বার করে যোগ করা হবে, যেভাবে ধরো। তারপরে আসে 2 4 8, তারপরে 16 বিট, তারপরে আসবে কত 32 বিট, 64 বিট। এভাবে চলতে থাকবে। তো এভাবে চলে তো এখন এটাকে তুমি ধরতে পারো 1 1 বলতে এখানে 1 বোঝায়। তারপর যদি নেক্সট টাইম তুমি 1 দাও 1 এর পর, সেক্ষেত্রে 2 ধরা হবে। তো এখানে তো মনে হয় অনেকে আইসিটি পারে আর অনেকে পারে না, যারা পারে না তাদেরকে দেখা দিচ্ছি। তো 4 বিট পর্যন্ত কাউন্ট করি। এখন দেখো, যেহেতু এখানে আমি 1 লিখছি, প্রথম বাইনারি সবসময় ডান পাশ থেকে গণনা করা শুরু হয়। তো ডান পাশ থেকে যেহেতু গণনা করা শুরু হচ্ছে, তা ফার্স্ট অফ অল তোমার এখানে 1 আছে, নিহাত শুনো তুমি, হ্যাঁ? তো 1 আছে, তো এখানে 1, প্রথম 1 বলতে কি বোঝাচ্ছে? 1 বোঝাচ্ছে, তো এখানে 1 কাউন্ট হয়েছে। তো 1 কাউন্ট হয়েছে, তারপরে একটা একটা করে যোগ হবে, পরপর যোগ হবে। তারপর কি আছে? 0 আছে, মানে এখানে কোনো কিছু কাউন্ট করে নেই।
তারপরে জিরো আছে, এখানেও কোনো কিছু কাউন্ট করে নাই, তারপরেও জিরো আছে, এখানেও কোনো কিছু কাউন্ট করে নাই, তো আলটিমেটলি অ্যান্সার কত হবে? 1 হবে। 1 নিহাদ বুঝতে পারছো? হুম এখন 1 যদি তোমার উল্লেখ করা থাকে তাহলে সেই সংখ্যাকে ধরা হয়। এখন যদি আমি এখানে একটা লিখি 1001, তাহলে এটা অ্যান্সার কত হবে? তো প্রথম 1 এর জন্য সে কি ধরবে? 1 ধরবে। তারপরটা যেহেতু জিরো, সেই ক্ষেত্রে সে কি ধরবে? 0 জিরো ধরবে। তারপর এই 3 নাম্বারটাও আমার জিরো আছে, তাহলে এখানে কি হবে? 0 জিরো। এখন লাস্টেরটা 1 আছে, তাহলে এটার সংখ্যাটা কত হবে? 2 হুম 1 না না, এখানে লাস্টের সংখ্যাটা হচ্ছে 8। এই দেখো, এটাকে আমরা জিরো ধরছে, এই যে এরকম তো আমাদের বাইনারি, তাই না? এই যে নিচের যে বাইনারিটা আমি ধরলাম 1001, তো এখানে 1001 লিখলাম। তো 1, আচ্ছা এখানে উল্টা ভাবে লিখেছি, এটাকে 1 দেওয়া উচিত। 8। এখন দেখো নিয়াদ, এখানে 1 ধরছি, এর মানে 1 বসছে। এখানে যেহেতু জিরো আছে, এখানে যেহেতু জিরো, তাহলে এটাও জিরো হয়ে যাবে। তারপর থার্ড নাম্বারটা আমি জিরো ধরলাম, জিরো হয়ে যাবে, কিন্তু লাস্টেরটা আমি কি ধরলাম? 1 ধরলাম, তো এটার মান কত? 1 এর মান লাস্টেরটা 8। 8 হ্যাঁ, তাহলে টোটাল কত হলো সব কয়টা যোগ করলে? 9 9। তো এটা হচ্ছে বাইনারি। তো এইভাবে মূলত বাইনারি নির্ধারিত করা হয়, যে আমরা যে লিখতেছি 001 0010, এটা হচ্ছে বাইনারি মূলত। বুঝতে পারছো নিয়াদ? হ্যাঁ তা তুমি এখন বলো তো 3 বাইনারি কি হবে? বাইনারি হবে 4 হ্যাঁ, ও 3 0 0 তারপর 1 তারপর এবার 0 হবে না 1 হবে? তারপর 0 না না, 0 হবে না, এখানে 1 হবে। কারণ দেখো, তুমি প্রথম বাইনারি কত ধরছো? 0 ধরছো, 0 সব কটা প্লাস হবে। ভুলে গেছো, প্রথম বাইনারি তুমি 0 ধরছো প্লাস, তো 1 বলতে এখানে কি বোঝাচ্ছে? তা তুমি এই 2 কে 1 বানাই দিচ্ছ, এর মানে তুমি 2 ধরতেছো সংখ্যা, এটাকে 0 বানাই দিচ্ছ, এটাকেও 0 বানাই দিচ্ছ। তো এখানে কত হবে? 2 হবে প্লাস, তারপরটা তুমি বাকি দুইটা 0 বললা, তাহলে 0 প্লাস 0, তো সমান সমান কত হলো? বাইনারি 2 হয়ে গেল। তো অ্যান্সার কি 3 বাইর হয়েছে নিহাত? না তাহলে না এটা বাইনারি না, তাহলে এখানে তোমাকে অবশ্যই একটা 1 দিতে হবে, 0011। তো প্রথম 1 বলতে এখানে 1 বোঝায়, এই 1 কে বোঝায়। তারপর সেকেন্ড 1 বলতে তোমার এখানে 2 বোঝায়। হুম, বুঝতে পারছো? তাহলে এই জিরোটা তখন কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তখন 2 প্লাস 1 কত হয়ে যাবে? এখানে 3 হয়ে যাবে। তো এইভাবে মূলত বাইনারি নির্ধারিত করা হয়। বুঝতে পারছো? হ্যাঁ তো এইভাবেই মূলত এই যে আমরা এগুলি ক্যালকুলেশন করে থাকতেছি পাইথনে মূলত। তবে অর, নট, এন্ড, তারপর এক্সঅর, এগুলি এভাবেই ক্যালকুলেশন করা হয়ে থাকে। তাহলে এই চিহ্নটা যেটা, এটা যেটা দেখতেছো, তো এটার মূলত এটার নিয়ম কি হচ্ছে, যে যদি আমার কোনো বাইনারি সেম হয় সেই ক্ষেত্রে 1 ধরা, সরি অ্যান্সার কত? ওয়ান এবং 2, 3 কেন? ও হ্যাঁ, এখানে কি দেখছো, যদি সেম বাইনারি হয়, এটা নিয়ম কি? এটা নিয়ম হচ্ছে যদি B2 নাম্বার যে কোনো বাইনারি সেম নিয়ম মানে সেম হয়, যেহেতু এটা 1, এটা যদি 1 হয়ে যায় সেই ক্ষেত্রে 0 হবে। আর যদি সেম না হয় সেই ক্ষেত্রে সে 1 ধরবে। তাহলে 0 0 যেহেতু সেম, সেই ক্ষেত্রে সে 0 ধরবে। তারপরটা কি 0 0 সেম, 0 ধরছে। তারপরে কি 0 1 সেম না, সেই ক্ষেত্রে 1 ধরছে। এখানেও 1 0 সেম না, সেই ক্ষেত্রে সে 1 ধরলো।
তাহলে এই প্রথম ওয়ান হচ্ছে 1, তারপরে ওয়ান হচ্ছে 2, দুটা যোগ করলে 3, যেটা অ্যান্সার আসে 3। তো এই কন্ডিশনটা বুঝতে পারছো সবাই? হুম, তারিকুল ইসলাম কন্ডিশনটা বুঝতে পারছো তুমি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন নেক্সট কন্ডিশনে যাই। নেক্সট কন্ডিশন হচ্ছে তোমার বিট শিফট রাইট অপারেশন। এই যে এটা, এই কন্ডিশনটা আমরা এখন দেখব। এটাকে আমরা করে দিলাম, এটাকে আমরা 10 নিয়ে নিলাম, এটাকে 4 নিয়ে নিলাম। এখন এটার ক্ষেত্রে তোমার কি ঘটবে? এখন এটা দুইটা আছে, একটা হলো তোমার বিট শিফট রাইট অপারেশন, আর একটা হচ্ছে তোমার বিট শিফট লেফট অপারেশন। তো উপরেটা হচ্ছে রাইট অপারেশন, নিচেরটা হলো লেফট অপারেশন। তো দুটার ক্ষেত্রে কি ঘটবে আমরা দেখে নিই। একটা 0 ঘটছে আর একটা 160 ঘটছে। এটা কিভাবে ঘটলো? তো চলো, তো আমরা ফার্স্ট অফ অল 10 এর বাইনারিটা আমরা দেখে নিই। 10 এর বাইনারিটা কি? 1010। তারপরটা হচ্ছে, এটা হচ্ছে 4, নাম 3 যেটা নিলাম আমরা বাইনারি কি নিছি? 4 নিছি। 0100। তো প্রথমটার ক্ষেত্রে কি দেখাইলো? 1010। এটার ক্ষেত্রে কি দিল অ্যান্সার? না সরি, আচ্ছা এটা একটু বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে তোমাদের জন্য। এখানে আমি নাম্বার দিয়ে বুঝাই দিই, তাহলে বুঝতে পারবে। এভাবে কমপ্লেক্স হয়ে যাচ্ছে তোমাদের জন্য। এটা কাটে দিই, ওইভাবে একটু কমপ্লেক্স হয়ে যাবে তোমাদের জন্য, বেশি কঠিন হয়ে যাবে। এখন দেখো, নাম্বার 1 রাইট শিফট। রাইট শিফটে কি দুইবার বাইনারি ঘাটবে সে। তো প্রথমটার ক্ষেত্রে নাম্বার 1 কি ছিল আমার? 10 ছিল। 10 কে তারা অ্যান্সার কি বাইর করলো? 0 বাইর করলো। সেকেন্ডটা যখন আমরা লেফট শিফটে নিলাম তখন অ্যান্সার কি এসে বললো? 160। তো এটা কিভাবে ক্যালকুলেশন করছে আমাদের পাইথনের মধ্যে? তো সেটাই আমরা এখন দেখব। তো মূলত পাইথন যেভাবে এটা ক্যালকুলেশন করে থাকে, আমরা রাইট শিটের ক্ষেত্রে 101 রাইট, এইভাবে তো না, এক মিনিট। হ্যাঁ এবার ঠিক আছে, দুঃখিত, তখন আমার ভুল অ্যান্সারের কারণে আমি মিলাইতে পারছিলাম না। এবার ঠিক আছে, এবার দেখো জিনিসটা কিভাবে কি ঘটলো। এখন জিনিসটা দেখো, যখন নাম্বার 1 আমরা বললাম যে রাইট সাইডে আমরা দুইটা শিফট, মানে এটার অর্থ হচ্ছে তুমি রাইট সাইড থেকে দুইটা শিফট বাদ দিয়ে দিবা। যদি আমি দুইটা শিফট বাদ দিয়ে দিব এবং লেফট সাইডের থেকে, তাহলে কি ঢুকবে? আরো দুইটা শিফট ঢুকবে। মানে রাইট সাইড থেকে তুমি জয়টা বাদ দিবা, লেফট সাইড থেকে ততটা শিফট ঢুকবে তোমার ভিতরে। তাহলে রাইট সাইড থেকে আমি দুইটা শিফট বাদ দিয়ে দিলাম 10 পরে। তো সেই ক্ষেত্রে বাইনারি কত আসে আমার? এবার বলো অ্যান্সার কত আসবে? 2 আসবে, যেহেতু 01 1 এর মানে এখানে কি 2। আর লেফট শিফটের ক্ষেত্রে কি ঘটতেছে? লেফট শিফটের ক্ষেত্রে ঘটতেছে তুমি আরো দুইটা অ্যাড করবে, আরো দুইটা 0 অ্যাড করবে। তো দুইটা 0 অ্যাড করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এখানে অ্যান্সার কি ঘটতেছে? 010। আচ্ছা 0 হচ্ছে 0 প্লাস, তারপর আবার 0 প্লাস, তারপর আবার 0 প্লাস। এটা আসতেছে কি না? এই লাস্টের ওয়ানটা কত? লাস্টের ওয়ানটা হচ্ছে তোমার 8, সরি এখানে না, এটা হচ্ছে 8 প্লাস,
তারপর কি 16 বিট, 16 বিটের আমরা জিরো, তাহলে এখানে আমরা যেহেতু জিরো নিছি জিরো, তাহলে কোনো মান বসবে না। তারপরে 16 বিটের পর কি আমরা 32 বিট, 32 বিটে আমরা কি ধরছি 1 ধরছি, তাহলে এটার মান বসবে 32 ইকুয়াল অ্যান্সার কত আসে 40। তো এইভাবে মূলত রাইট শিফট এবং লেফট শিফটের পাইথন কাজ করে থাকে। তোমরা যখন রাইট শিফটের দিক দিয়ে তোমরা যখন বিট ওয়াইজ ঘাটতে থাকবা, রাইট শিফট বলতে বোঝায় তোমাকে রাইট শিফট থেকে আরো দুইটা বাইনারি বাদ দিয়ে লেফটের থেকে যোগ করো। এখন আমি ফার্স্টে ভুল করছিলাম কি নাম্বার 3 দিয়ে দিয়েছিলাম, তো নাম্বার 3-তে 4, তো এখানে আমার কি চলে আসছিল 4 চলে আসছিল। তো 4 চলে আসার কারণে তখন কি ঘটছিল এই জিনিসটা, তখন এটা কিন্তু আমার জিরো হয়ে গেছিল যখন আমরা প্রিন্ট দিছিলাম। যখন এই যে এটা যখন আমরা রান করেছিলাম, এই প্রিন্টটা যখন আমরা রান করেছিলাম তখন এটা জিরো হয়ে গেছিল না। তো আমার আলটিমেট এটা ছিল কি 1010, যেটা আলটিমেট লাস্টের দিক দিয়ে 4টা জিরো অ্যাড হয়েছে, লাস্টের 4টা কি হয়েছে বাদ পড়ে গেছে, লাস্টের আমার এই 4টা বাদ পড়ে গেছে। তাহলে পুরোটা জিরো যখন হয়ে গেছে তখন আমার আলটিমেট কত অ্যান্সার আসছিল, জিরো আসছিল। বুঝতে পারতেছো? আমি যদি আবারও বলি বিষয়টা, এখানে যেহেতু 4 দিছিলাম, এখানে যেহেতু 4 আছে, 4 বলতে বোঝাচ্ছে রাইট শিফট, তো রাইট শিফট থেকে 4টা বাদ চলে যাবে, তো এই 4টা বাদ হয়ে যাবে। তাহলে 4টা বাদ হয়ে কি আসবে, সেখানে আরো 4টা জিরো অ্যাড হবে। যেরকম এখানে আমি 2টা দিছিলাম, তো প্রথম 2টা কিন্তু বাদ পড়ে গেছে। এটাকে আমার লিখি 1010, এই যে লাস্টের 10 কিন্তু বাদ পড়ে গেছে, লাস্টের 10 বাদ পড়ে কি কি হয়েছিল, বাম পাশ থেকে 2টা জিরো অ্যাড হয়েছিল যখন আমরা 2 দিছিলাম এখানে, এখানে যখন আমরা 2 দিছিলাম। কিন্তু এখন আমার কন্ডিশনে কি দেওয়া আছে 4 দেওয়া আছে। তো 4 দেওয়া আছে মানে কি, মানে লাস্টের দিক থেকে 4টা বাদ পড়বে, আর বাম সাইড থেকে আমার 4টা জিরো যোগ হবে। তো এই কন্ডিশনে এটা অ্যান্সার জিরো হবে। আর লেফট সাইড বলতে কি, এখানে কোনো কিছু বাদ পড়বে না লেফট সাইডের ক্ষেত্রে, লেফট শিফটের ক্ষেত্রে। তখন লেফট শিফট বলতে তোমার রাইট সাইড থেকে তুমি এখানে যত সংখ্যা দিবা তত বাড়বে। যদি আমি এখানে 4 দিই, সেই ক্ষেত্রে অ্যান্সার কত ছিল, আমি এটাকে যদি কমেন্ট আউট করি, সেই ক্ষেত্রে অ্যান্সার 160 হবে। এটা অনেক বিশাল বড় সংখ্যা। তাহলে তোমরা এখন একটা কাজ করো, তোমরা এখন এটা করো, কম্পিউটার না করে তোমরা এই কাজটা করো মৌখিকভাবে। কারণ কি ম্যাথ তোমরা যদি মৌখিকভাবে বুঝো তাহলে তোমরা পাইথনে অনায়াসে ইজিলি তোমরা করতে পারবা, মানে একটা নির্ভর থাকবে না। এখানে আমি 3 দিলাম, নাম 4 এর নামে একটা ভেরিয়েবল আমি ক্রিয়েট করি, 4 5। এখন বলো এটার অ্যান্সার কত হবে, এই অ্যান্সারটা তোমরা বের করো রাইট শিফটের ক্ষেত্রে। যদি তোমরা এই নিচের ম্যাথটা বুঝে থাকো তাহলে অবশ্যই এটা অ্যান্সার বের করতে পারবো। আর যদি এখনো কেউ যদি না বুঝে থাকে তাহলে বলতে পারো, জিজ্ঞেস করতে পারো আমাকে যে ম্যাথটা আবার বুঝাই দেন। জিরো আসবে না? অ্যান্সার কি জিরো আসবে? জিরো 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 কম্পিউটার, ভাই এটা আবার একটু বুঝান। আচ্ছা ঠিক আছে। তো অ্যান্সার এখন আমি যদি বলি, যদি 5 এর বাইনারি কত, 5 এর বাইনারি হচ্ছে তোমার 0101, এটা হচ্ছে 5 এর বাইনারি এক্স্যাক্টলি, ঠিক আছে। তো এখানে আমি কি বলছি, রাইট শিফটে 3টা ঢুকবে মানে 3টা জিরো ঢুকবে, 3টা জিরো যদি ঢুকে থাকে তাহলে আমার এখানে ফার্স্টের থেকে 3টা বাদ যাবে, 3টা বাদ গেলে থাকে কি একটা জিরো। ভয়েস শোনা ভাই যায় আপনার না। ভয়েস আসতেছে না।
ভাইয়া এখানে ভয় 5টা জিরো বিট উল্লেখ হবে, জিরো উল্লেখ হবে, তুমি এখানে একটা সংখ্যা বলতেছো যে তোমার ওয়েট, আপনার মূল মনে হয় একটু নেটে বাইনারির সাথে প্রবলেম কত বিট। করতেছে। আচ্ছা, নেট বাড়ি খাচ্ছে আমার। আচ্ছা, এখন শোনা যাচ্ছে কথা ক্লিয়ারলি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আবার রিপিট করি তাহলে জিনিসটা। এখন দেখো, এখানে তুমি একটা কন্ডিশন দিতেছো যে তুমি কয়টা বিট যুক্ত করতে চাচ্ছ রাইট সাইড থেকে, মানে লেফট সাইড থেকে কয়টা বিট যুক্ত করতে চাচ্ছ এবং রাইট সাইডে কয়টা বিট বাদ দিতে চাচ্ছ তুমি। হ্যাঁ, তো আমি এখানে 3টা বলছি, তো 3টা বললে কি হবে, এখানে 3টা বিট যুক্ত হবে। আর যদি আমি এখানে 5টা বিট বলতাম, যদি আমি এখানে 5 উল্লেখ করতাম, তাহলে সেক্ষেত্রে কি হতো, বাম পাশ থেকে 5টা বিট যোগ হতো এবং ডান পাশে 5টা বিট বাদ পড়ে যেত। তো যেহেতু বাম পাশে আমার আছে কয়টা, 4টা বিট, কিন্তু আমার কন্ডিশনে আছে 5, তো সেই ক্ষেত্রে এই সব কয়টা বিট কি হতো, বাদ পড়ে যেত। বাদ পড়ে গিয়ে এই আগের গুলো যোগ হতো, 0। এখানে কন্ডিশন, এখানে অলওয়েজ 0, এখানে কখনো 1 1 যোগ হবে না, এখানে 1 1 আসবে না, এখানে 0 দ্বারাই বিট প্রকাশ করা হয়, 0ই অ্যাড হবে। তো রাইট শিফট এবার বুঝতে পারছো যে রাইট শিফটে তুমি যেই কন্ডিশন দিবা, যে নাম্বারটা দিবা, সেটা ডান পাশ থেকে ঘাটবে এবং বাম পাশ থেকে 0 0 ওই অতটা নাম্বার যোগ হবে। বুঝতে পারছো না, এখনো কনফিউশন আছে? জি ভাইয়া, জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো রাইট শিফটটা বুঝে গেল। তো এখন যদি আমি বলি এখানে লেফট শিফটের ক্ষেত্রে 3 দিলাম, আমি যদি এটাকে লেফট শিফট দেই, এটা দেই, সেই ক্ষেত্রে কি ঘটবে বলো, তাহলে অ্যান্সারটা কত আসবে? নাম 4-এ কিন্তু আমার 5 আছে। হ্যাঁ, এখানে 3 দিলাম। এখন কম্পিউটার না করে তোমরা খাতায় বা কম্পিউটার নিজেরা করে দেখো, প্রিন্ট দিও না, অ্যান্সারটা দিও না, কারণ তোমার ম্যাথটা আগে বুঝো। কারণ তুমি আলটিমেট যদি এখন প্রিন্ট দিয়ে দাও, তা তুমি তো প্রিন্ট দিলে তো এটা তোমাকে অটো জেনারেট করে দিচ্ছে পাইথন, সে তো ক্যালকুলেশন করে নিজের থেকে বের করে দিচ্ছে। কিন্তু আলটিমেট তুমি যদি এই ম্যাথটা না বুঝো, তাহলে যখন তুমি জবের ক্ষেত্রে যাবা, যখন এরকম সিচুয়েশনে পড়বো, তখন কিন্তু অনেক প্রবলেমে পড়বা যদি ম্যাথ না বুঝো। ভাইয়া 12 এটা 8 হবে আনসার ভাই, 8। এটা 8 হবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে দেখি 5 এর বাইনারি হচ্ছে। হ্যাঁ নিহাত, কিছু বলতেছিলে তুমি? না। আচ্ছা, তো আমরা 5 এখন লেফট শিফটের ক্ষেত্রে আমরা কি জানি, যে লেফট শিফটের মধ্যে কোনো কিছু বাদ পড়বে না, উল্টা আরো যোগ হবে। তো আমরা 3 আমরা আমাদের এখানে কোন এই 0 1 0 1 এটা ঠিক থাকবে। তো রাইট সাইড থেকে আরো 3টা 0 অ্যাড হবে, রাইট? আগে আমরা এটা অ্যান্সারটা দেখে নিই। 40 হয়েছে। এমডি মিহাদ না কে জানি বললো, কত জানি অ্যান্সার বলছিল তুমি? ভাইয়া আমি বলছিলাম, আমি বলছি 3 এর বাইনারি ধরে ওইটা লেফট সাইড করেছে, আমি ভুল করছি। না 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 না, এই লেফটেরটা হচ্ছে হলো আমরা রাইটেরটা কি জানতাম, রাইটেরটা জানতাম যে ডান সাইড থেকে বাদ পড়বে, বাম সাইড থেকে 0 0 অ্যাড হবে। এটা হচ্ছে হলো রাইট শিফটের নিয়ম। কিন্তু লেফট শিফটের নিয়ম হচ্ছে হলো উল্টা, এখানে কোনো কিছু বাদ পড়বে না, উল্টা রাইট সাইড থেকে 0 0 বিটগুলি যোগ হবে। তো এখানে যেহেতু আমি 3টা বলছি, সেক্ষেত্রে এখানে 3টা বিট 0 0 যোগ হয়েছে, সেটাও রাইট সাইড থেকে। তা এটা হলো এভাবে হবে। তো এভাবে হলে কি হবে, এটা হচ্ছে আমার 1 হচ্ছে 8, আর এ 1 হচ্ছে আমার 32। তা 8 আর 32 যোগ করলে কত হয়, 40 হয়ে যায়। তুমি যদি এখন এখানে, তাহলে আমি যদি এখানে 2 দেই, তা সেই ক্ষেত্রে অ্যান্সার কত হবে? সেই ক্ষেত্রে অ্যান্সার কত হবে? 20। 20 হবে। কারণ কি, এটা 0 0, এই 1টা কত, এই 1টা হচ্ছে তোমার 8, আর এই 1টা কত,
এ ওয়ানটা হচ্ছে তোমার না, এ ওয়ানটা সরি, এটা 4, হ্যাঁ এটা 4, এটা 4, 16 4 আর আর 16 ভাই। হ্যাঁ, তাহলে অ্যান্সার 20। তাহলে আমরা দেখে নিই অ্যান্সারটা কি আসলে 20 কিনা। অ্যান্সারটা হচ্ছে 20। তাহলে লেফট শিফট এবং রাইট শিফট দুইটা কি ক্লিয়ার হয়েছে তোমরা? আসলে কি বোঝায়? জি ভাই ক্লিয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে হলো তোমার বিট ওয়াইজ অপারেটর। তো বিট ওয়াইজ অপারেটর এখানে এতটুকু। তো আশা করি বিট ওয়াইজ অপারেটর নিয়ে কোনো কনফিউশন নেই। কোনো কোশ্চেন আছে আর তো থাকার কথা না মনে হয়। তো এখন আমরা পরেরটা দেখি। পরেরটা হচ্ছে হলো তোমার অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন এটা কি কি আমরা দেখে নিই। অ্যাসাইনমেন্ট অপারেটর এখানে কি কি আছে? তো আমরা আগে উল্লেখ করে নিই কি কি শিখবো অ্যাসাইনমেন্ট অপারেটরে। অ্যাসাইনমেন্ট অপারেটরে এখানে 5টা অপারেটর আছে। আমরা এখন এই 5টা অপারেটর শিখবো অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে। তো সর্বপ্রথম আমরা নাম্বার একটা নিই। আমরা এখন এতে সাপোজ আমরা কত নিতে পারি? এতে আমরা ধরো 10 নিলাম। তারপর বিতে এ নিলাম। এখন দেখো এতে আমরা 10 নিলাম, হ্যাঁ এখন এটা প্রিন্ট করে এখানে একটা অ্যান্সার দিও তোমরা। এখন বলো এতে আলটিমেট কত প্রিন্ট হবে? আমরা জানা কথা 10 প্রিন্ট হবে। এখন বিতে কি প্রিন্ট হবে বলো? 10 কেন 10 হবে? এর মান তো আলটিমেটলি 10ই। ভ্যারিয়েবলটা অ্যাসাইন করা এর জন্য। হুম। বিতে আমরা একটা এ ভেরিয়েবল নিছি। এখন এ ভেরিয়েবল কি উপরে ডিক্লেয়ার করা আছে? অবশ্যই আছে। আচ্ছা আমরা আগে জানি যে কোনো কিছু যদি ডিক্লেয়ার করা না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু পাইথন ইরর দেখাবে। যেরকম আমি সি তে ই নিছি, হ্যাঁ সেই ক্ষেত্রে কি ইরর দেখাবে, কারণ আমি সি তে একটা ভেরিয়েবল নিছি ই নিছি। এখন পাইথন আমাকে জিজ্ঞেস করতে আছে যে ইটা কার মান কি, সে জানে না, এটাকে ডিফাইন করে দিতে হবে। তো কোনো কিছু ডিফাইন না করা থাকলে সে ইরর দেখায়। তা বিতে আমরা এ ভেরিয়েবল নিছি, তো উপরে এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা আছে। তা এর ভিতরে কি আছে 10, তাহলে বির ভিতরে কি প্রবেশ করলো? 10 প্রবেশ করলো। তাহলে এর মান 10, বির মানও 10, রাইট। এখন আসি আমরা নিচে। যদি আমরা এ দিই, এখন বলো অ্যান্সার কত আসবে? 20। 20। অন্য কেউ? এর বিপরীত কোনো অ্যান্সার আসবে অন্য কেউ? আচ্ছা ঠিক আছে, 20 অ্যান্সার আসবে বললো। তাহলে প্রিন্ট করে দেখি। 20 অ্যান্সার আসছে। এখন এই 20 অ্যান্সারটা কেন আসলো? কে অ্যান্সারটা কে জানি দিয়েছে? আমি শাহেদ। আচ্ছা শাহেদ। শাহেদ তাহলে এটা বলতে পারবো অ্যান্সারটা কেন 20 হলো? জি, এখানে যে অপারেটর দেওয়া আছে যে বি প্লাস ইকুয়াল এ, অর্থাৎ এটার মানে হচ্ছে বি ইকুয়াল বি প্লাস এ, মানে বিতে অ্যাসাইন করা আছে এ আর এর মান হচ্ছে 10, তাহলে 10 আর 10 যোগ করছে তারপর 20 অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যদি এখন এটা তো ডিরেক্ট লেখা, পাইথনের মধ্যে ডিরেক্ট লেখা, যদি আমরা এটাকে ভাঙ্গাই লিখি, বিষয়টা যদি আরো ক্লিয়ারলি যদি বুঝতে চাই ভাঙ্গাই লিখি,
বি ইকুয়াল বি সরি প্লাস এ। এখন দেখো এখানে এখন দেখো বির মধ্যে আমরা একটা বি ভেরিয়েবল নিলাম, বি ভেরিয়েবলের মধ্যে আমরা কি পাস করতেছি, বি পাস করতেছে এবং এ পাস করতেছে। বি ভেরিয়েবল পাস করতেছে একটা এবং এ ভেরিয়েবল পাস করতেছে। তা বি ভেরিয়েবলের মধ্যে আমাদের আগে সংখ্যা কত ছিল, যেহেতু বি এর মধ্যে এ ছিল 10, তো এখানে আমাদের আলটিমেটলি 10 আছে, এখানে আলটিমেটলি 10 আছে বি এর ভিতরে। তো বি এর ভিতরে 10 আছে আর প্লাস এর মান কত ছিল, এ ভেরিয়েবলের মধ্যে 10 ছিল 10, তো দুইটা যোগ করলো, দুইটা যোগ করে 20 আসলো। এখন এটা শর্টকাটে কিভাবে লেখা যায়, শর্টকাটে মূলত পাইথনে এই সিস্টেমে লেখা যায় বি প্লাস ইকুয়াল এ। বি প্লাস ইকুয়াল বলতে অলরেডি বি এর ভিতরে একটা মান নিছি, তার সাথে আরো একটা এ যোগ করলাম। বিষয়টা বুঝতে পারছো না কনফিউশন আছে এখনো কেউ? আশা করি তোমরা এটা বুঝে, যেহেতু কোয়েশ্চেন না তাহলে হয়তো এটা কিভাবে কাজ করতেছে সেটা বুঝতে পারছো। এখন যদি আমি বলি বি মাইনাস ইকুয়াল এ, এখন বলো অ্যান্সার কত আসবে? 0। একজন বললো 0, আর অন্য কেউ এর অ্যান্সার কত জিরো আসতে পারে? আসবে। 0 আসবে 0 দুইজন। আর অন্য কেউ বিপরীত কিছু? 0। 0। ঠিক আছে, আমরা তাহলে দেখে নিই এটা অ্যান্সার কি 0 আসে কিনা। এটা ক্রস করলাম, না অ্যান্সার কি, আচ্ছা উপরের দুইটা কমেন্ট আবার রান। অ্যান্সার কিন্তু 0 আসেনি। বলতে পারো কেন অ্যান্সার 0 আসেনি? অ্যান্সার কিন্তু 20 আসছে। তোমাদেরকে আমি ফার্স্ট অফ অল একটা কথা বলছিলাম পাইথনের ক্ষেত্রে, যে পাইথন একটার পর একটা কিন্তু রান করে, সে কিন্তু কোনো কিছু ব্রেক করে না। তো আমি যদি বলি 20 কেন আসছে, সর্বপ্রথম সে এটা দেখছে যে কন্ডিশন ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, ওকে রান করলো। সেকেন্ড কন্ডিশন দেখলো, ওকে রান করলো। এগুলি কমেন্ট, সো এগুলি ইগনোর করবে পাইথন, তোমার কমেন্টগুলি ইগনোর করবে, সেগুলি কখনো প্রিন্টে বা কোনো কিছু এররের মধ্যে শো করবে না, এটাও ইগনোর করলো। তো এইখানে আলটিমেট কি ঘটলো, আমার অলরেডি বি এর মধ্যে 10 আছে, তো এই বি এর মান কত হয়ে গেছে, এই বি এর মান হচ্ছে তোমার 20। তাহলে এখন আমার বি এর ভিতরে কত আছে, 20 আছে। কিন্তু এখন আমার বিটা কি হয়েছে, আপডেট হয়েছে। আগের বিতে কত ছিল, 10 ছিল, কিন্তু নেক্সট যখন আমরা বি নিছি একই ভেরিয়েবল, তো আমার বিটা আপডেট হয়েছে, পাইথন কিন্তু অটো আপডেট করে দিয়েছে। তখন আমার বি এর ভিতরে কত মান আছে, 20 আছে। তারপর আমরা যখন এই বি নিলাম, এর সাথে আবার সেম লজিক ঘটলাম, কিন্তু আমরা এটা কি করলাম, এটা আমরা একটু সংক্ষেপে ভাঙলাম। যদি আমি বলি এটা কিভাবে ঘটছে, তার মানে 30 থেকে 10 মানে মাইনাস হুম, আমি এখন এটাকে ভাঙাই, আমি যদি লিখি এ থার্টি, দেখো তো এটাকে আমি ভাঙাই লিখলাম এই ব্যাখ্যাটাকে। তাহলে বি ইকুয়াল বি প্লাস এ, তা অলরেডি বি, তো এই বি এর মান কোনটা ধরবে, এটা ধরবে না এটা ধরবে? অবশ্যই লাস্টের যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা থাকবে। হ্যাঁ, পাইথনের ক্ষেত্রে লাস্টে যে ভেরিয়েবলটা যদি সেম নামে কোনো ভেরিয়েবল হয়, তাহলে পাইথন সর্বলাস্ট ভেরিয়েবলটাকেই প্রায়োরিটি বেশি দেয়। তোমার এই দুইটার ক্ষেত্রে সে প্রায়োরিটি লাস্ট ভেরিয়েবলটাকে দিবে, যেহেতু সেম নেমের ক্ষেত্রে প্রায়োরিটি সবচেয়ে বেশি কে পাবে, লাস্ট ভেরিয়েবলটা অলওয়েজ। তো আমার লাস্ট ভেরিয়েবলের মধ্যে মান কত ছিল, বি এর 20 ছিল, তো এই জন্য বি এর ভিতরে কি এসে পড়লো, 20 এসে পড়লো। তারপর তার সাথে আমরা আরো একটা এ যোগ করলাম, 10 যোগ করলাম। তো আমার আলটিমেট লাস্ট বি এর ভেরিয়েবলের মান কত, 30। তো 30, তাহলে এইটাকে যদি আমরা এখন ভাঙ্গায় লিখি, তাহলে 30 মাইনাস এর মান কত, 10 সমান সমান 20।
তো আমার এটার অ্যান্সার কত আসলো, বি এর 20। যখন আমরা প্রিন্ট দিছি তখন এখানে কয়টা বি আছে, বি আছে 4টা। তা 4টা বি এর মধ্যে সে কাকে প্রিন্ট করবে, লাস্ট যেই ভেরিয়েবলটা উল্লেখ করা আছে এই নামে, এই নামে ভেরিয়েবলটা উল্লেখ করে তাকে প্রিন্ট করবে। তো লাস্ট ভেরিয়েবল এই বি, এই বি এর মধ্যে কত আছে আমার, এই বি এর মধ্যে আমার 20 আছে, যার কারণে কিন্তু সে 20টা কি করলো, প্রিন্ট করেছে। তো এবার বুঝতে পারছো যে পাইথন কিভাবে এক একটা রান করে, প্রোগ্রামিং করে, প্রত্যেকটা কোডকে কিভাবে সে রান করে, একটা একটা করে রান করে, সে কিন্তু কখনো ব্রেক করবে না। তোমরা অবশ্যই 0 বলছো, তার কারণ কি, তোমরা ভাবছো এই বি এর মানটা নিছে, এই এর মানটা নিছে, তা এর মান 10, বি এর মানও 10, 10 10 মাইনাস, তা আলটিমেটলি অ্যান্সার 0 আসার কথা। কিন্তু না, এরকম কাজ করে না পাইথন। পাইথন অলওয়েজ একটা একটা কোড করে রান করবে। আমি বলছিলাম যে যদি মাঝখানে যদি তোমার কোনো ইরর চলে আসে, তা সেই ক্ষেত্রে কিন্তু পাইথন থেমে যাবে, সে আর রান করবে না। তোমার নিচের কোডগুলি যতই সঠিক হোক না কেন, সে কিন্তু আর রান করবে না। সে বলবে ভাই আমি এই অবজেক্টটা বুঝি না, তুমি এটাকে ঠিক করো, না হলে আমি আর কোন কোড রান করব না তোমার জন্য, এই পর্যন্তই আমি স্টপ। বুঝতে আচ্ছা, পারছো? এখানে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। কোশ্চেনটা হচ্ছে যে আমি এটাকে ভেঙে কিভাবে লিখতেছি, যে বি মাইনাস বি প্লাস এ, তাই তো? তো এখানে আমি এটা এই লাইনটা, না, উপরেরটা, উপরের থার্ড লাইন। হ্যাঁ হ্যাঁ, এটা এটার উপরেরটা। এটা হ্যাঁ হ্যাঁ। তো আচ্ছা এখানে এখানে আমি প্রথমে জানতাম না যে বি এর মান হলো 20। আমি তো বের করছিলামই বি এর মান 20, আমার বি এর মান ওখানে 20 বের হয়েছিল না, প্লাস ইকুয়াল ওখানে 20 বের হয়েছিল। তো জি, এখানে যদি আমার বি এর মান 20 বের হয়, তাহলে ওখানে আমার মাইনাসে আবার বি এর মান ওখানে 20 হবে না? না না, কারণ এখানে আমি কেন 20 হবে না, প্রথম বি এর মান কত, 10 বাইর হয়েছে, হ্যাঁ, তারপর এটা হলো সেকেন্ড বি এর মান কত, তোমার 20 বাইর হয়েছে। তার হ্যাঁ। আগে তুমি আরেকবার বি চালাইছো কিন্তু, এই যে মাঝখান দিয়ে থার্ড বি, দেখছো? তো থার্ড বি এর মান কত বাইর হয়েছে, তোমার 13 বাইর হয়েছে। থার্ড বি এর মান কত বাইর হয়েছে তোমার, 13 বাইর হয়েছে। হ্যাঁ, তা এই বিটা যখন এখানে, তো মনে হয় আমি আবার ভাঙ্গাই না, আচ্ছা আমি এখানেও ভাঙ্গাই লিখে দিই তাহলে, বি ইকুয়াল বি প্লাস এ ইকুয়াল। এখন দেখো এইটার ক্ষেত্রে সে সর্বলাস্ট বি কে ধরবে। তো সর্বলাস্ট বিটা কোনটা, আমার সর্বলাস্ট বি হচ্ছে হলো এই বি, এই বিটা, এই বি এর মান কত ছিল 13, এই বি এর মান তাহলে 13 হয়ে গেছে। তারপর এর মান কত 10। এখন দেখো 10 কেন আছে, এর মান কিন্তু আমরা আর কোন জায়গায় কোনো কিছু ডিক্লেয়ার করি নাই, রাইট? এখন যদি আমি এখানে এর মান 10 এর জায়গায় 5 যদি ডিক্লেয়ার করে দিই, সরি, 5 ডিক্লেয়ার করে দিই, তাহলে আলটিমেটলি বি এর অ্যান্সার কত বের হবে এবার বলো তোমরা। কম্পিউটার কোড করো না, হাতে হাতে কোড, ম্যাথটা করো, যেহেতু এটা খুব ছোট ম্যাথ, সেই ক্ষেত্রে হাতে হাতে করো, কম্পিউটারে করার দরকার নেই। হাতে হাতে করে এখন বলো অ্যান্সারটা কত আসতে পারে বি এর মান। এখন তো 25, 25 না, 25ই তো আসার কথা। হ্যাঁ 25ই তো আসার কথা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন প্রিন্ট করে দেখি 25। হ্যাঁ কেন, ওই যে আমি বললাম না, পাইথন প্রত্যেকটা কোড পড়বে, তো প্রত্যেকটা কোড পড়বে এবং একই নামে যদি ভেরিয়েবল থাকে, তাহলে সে সর্বলাস্ট যেই নামটা সেটাকে সে প্রায়োরিটি বেশি দিবে। তাহলে এখানে বি এবং ই আছে, তা সর্বলাস্ট বি, এই সর্বলাস্ট বিটা কে, সর্বলাস্ট বিটা হচ্ছিল এই বিটা। তো এই বি এর মান কত ছিল, 13 ছিল, তাহলে এই বি এর মান কত বের হয়েছে 13। এবং এখানে আছে এ, তো সর্বলাস্ট এ কোনটা এই দুইটার মধ্যে, সর্বলাস্ট এ হচ্ছে এটা, তারপর আমার পাইথন এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে। তাহলে এখানে কত হয়ে যাবে, তখন এটা 5 হয়ে যাবে, 5 হয়ে গেলে এটা এটা 5 হয়ে যাবে 25। তো সেম ভেরিয়েবল যদি থাকে, তাহলে পাইথন সর্বলাস্ট ভেরিয়েবলটাকে প্রায়োরিটি সবচেয়ে বেশি দেয়। তো এখানে কারো কোনো কনফিউশন আছে আর? নিহাত তুমি কি বুঝতে পারছো? নিসাত, হ্যাঁ নিসাত, বুঝতে পারছি। আচ্ছা, আর বাকিরা বুঝতে পারছো? না ভাই একটু সাইমা, বুঝাই দেন। জি ভাইয়া। আচ্ছা
আর একটু বুঝাই দিব কোন লাইনটা, যে কিভাবে কোন কোন লাইনটা তুমি বুঝতে পারো না বা কোন জায়গায় গিয়ে আটকে গেছে, একটু যদি বলতা। ভাই এটার হাসান, উপরে, এই লাইনটা, এর উপরেরটাই। এটা, হ্যাঁ হ্যাঁ এই লাইনটা। জি। আচ্ছা, এই লাইনটা মূলত আমি আবারও ব্যাখ্যা করে তাহলে তোমাকে বোঝাচ্ছি। সব কন্ডিশন তো বুঝতে পারছো যে পাইথনে যদি সেম ভেরিয়েবল ভাইয়া নাম থাকে। একটা কাজ করেন, হ্যাঁ, এটা এটা কেটে আবার মানে ভালো করে একটু মানে প্রথম থেকে করে দেন, তাহলে এটা বেটার হবে সবার জন্য। আচ্ছা ঠিক আছে। এখন দেখো যদি আমি এটাকে প্রিন্ট করি, এটাকে ক্রস কিল করে দিই আমি টার্মিনাল। এখন যদি প্রিন্ট করি সেই ক্ষেত্রে আমার বি এর মান 10। হ্যাঁ, তা এখানে বি ইকুয়াল টু আবার আমি কি করলাম 25 নিলাম। তো এখানে প্রায়োরিটি কে বেশি পাবে? এখন বি এর মান কত আসবে, 10 আসবে না 25 আসবে? তো 25। অবভিয়াসলি 25, কারণ কি আমি বলছিলাম যে যদি একই নামে দুইটা ভেরিয়েবল থাকে, তো এখানে একই নামে দুইটা ভেরিয়েবল দুইটা বি আছে, তো দুইটা বির মধ্যে কাকে প্রিন্ট করবে, সর্বলাস্ট ভেরিয়েবল যেটা সেটাকে প্রিন্ট করবে। সর্বলাস্ট কে আছে, এটা একই নামে সর্বলাস্ট যেটা আছে। এখন এর মাঝ দিয়ে যাই থাকুক না কেন, যেরকম সমান সমান এটা নিলাম 5 নিলাম, এর মাঝখানে যাই থাকুক কিন্তু একই নামের ভেরিয়েবল, সর্বলাস্ট ভেরিয়েবলটাকে সে প্রিন্ট করবে। তো 25 সে প্রিন্ট করছে। হ্যাঁ 25। তো তখন আমরা দেখছিলাম যে আরেকটা জিনিস প্লাস ইকুয়াল এ নিছি। তো এটার মানটা কি, এটা হচ্ছিল, এটা যদি আমি ভাঙায় বলি, ভাঙায় বি সমান সমান বি প্লাস এ সমান 10 প্লাস 10 সমান সমান 20। এখন দেখো আমরা মূলত এবার এই যে, আচ্ছা আর উপরে আর একটা লাইন লিখে দিই তাহলে ভালো হবে। এ এখন দেখো এই যে উপরে যে লাইনটা লিখছি না, এটা এইভাবেও তোমরা লিখতে পারো, এটাকে আবার শর্টেও লিখতে পারো। শর্টে কিভাবে লেখা যায়, শর্টে হলো এটা, এটা হলো শর্টকাট। বুঝতে পারছো বিষয়টা? এটা হচ্ছে হলো তুমি এভাবে তুমি বোঝার জন্য, ব্যাখ্যার জন্য তুমি বুঝতে পারছো যে হ্যাঁ আমি একটা বি ভেরিয়েবল, এখন বি এর মধ্যে তুমি যদি এটা এখন যদি তুমি সি নিয়ে নাও, তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে বি এর মান কত হবে? সেই ক্ষেত্রে বি কিন্তু দুইটা আছে, তাহলে লাস্টের বি এর প্রায়োরিটি বেশি পাবে। তাহলে বি এর মান এ 10, উপরেরটা 10, আর নিচেরটা কি বি প্লাস এ 10 প্লাস 10 20। তখন কিন্তু এটা কাউন্ট হবে না, কারণ এই জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু সি এর মান। বুঝতে পারছো? যদি আমি প্রিন্ট দিই 20 হবে, এই যে 20, এটা সি এর মান। কিন্তু এখানে মনে করো তিনটা বি একসাথে আছে, তিনটা বি একসাথে আছে, তো লাস্টেরটা প্রিন্ট করবে আমার, যেহেতু ভেরিয়েবল লাস্টের বিটা করবে, তাহলে এটার মান কত হবে? তো আমরা একটা একটা করে এক্সিকিউট করি পাইথনের মতন। পাইথন এটা পড়লো, বললো যে হ্যাঁ ট্রু, পরের লাইনে পরের কোডে যাও তুমি, ঠিক আছে। পাইথন সেকেন্ড কোডটা পড়লো, এটা পড়ার পর সে বললো ট্রু, ঠিক আছে ওকে, এখানে কোনো ভুল নাই। সে পরেরটা এক্সিকিউট করবে, এইখানে সে ম্যাথ করবে। সে বলতেছে যে একই নামের বি আসছে, তুমি বি কে আপডেট করো। উপরে যে আমার বি তে কত ছিল, 10 ছিল, কিন্তু এখানে আমি নতুন করে কিছু নিছি এর মধ্যে, বির মধ্যে কি আমি নতুন করে নিছি, তাহলে আমার উপরে বিটাকে আপডেট করে দাও। তা আপডেট করে দিবে কি এই বি এর মধ্যে তাহলে এটা কত ছিল বি এর মান, আমি হ্যাশ দিয়ে ইয়ে করি, হ্যাশ বি এর মান 10 প্লাস 10 সমান সমান 20। তাহলে আমার এই বি এর মান আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে কত আসছে এই বি এর ভিতরে, 20 আসছে। তো এখন লাস্ট এই বি এর মধ্যে এতটুকু পর্যন্ত আমার বি এর মান কত, 20। তখন আমি আবার বললাম বি কে আপডেট করো, তো সে আবার বি কে আপডেট করলো। তাহলে আমি এই যে এখানে কমেন্ট করে লিখেছি, ভাঙাই লিখলাম। তো এই যে এই বিটা লাস্ট বি এর মান কত ছিল আমার, 20। তো এখানে সে কত নিবে, 20 নিবে। আর এর মান কত ছিল, 10 ছিল, তো সে এখানে 10 নিবে। তো এটা হয়ে যাবে 30। একটা একটা করে এক্সিকিউট করবে, সে লাস্ট মানটা দেখবে। এই বি এর ক্ষেত্রে সে লাস্ট মানটা কি দেখবে, লাস্ট বিটা দেখবে। তো লাস্ট বি কোনটা ছিল, এই লাইনের আগে, এই কোডটার আগে, এই কোডটার আগে লাস্ট বি এটা ছিল, রাইট?
তো এই বি এর মানটা এখানে বসবে মূলত, বুঝতে পারছো? তো এই হ্যাঁ বি ভাই, এর এখন মানটা মাইনাসেরটা একটু দেখান। তা মাইনাসেরটাও সেম। এখন আমি বলি বি ইকুয়াল বি মাইনাস মাইনাস এ, এটাকে যদি আমি হ্যাশট্যাগ দিই, তাহলে লাস্ট বি বি আমার কত ছিল? লাস্ট বি ছিল আমার 30, তাহলে 30 মাইনাস 10 ইকুয়াল তাহলে 20। তো অ্যান্সার আমার 20 আসার কথা এই অনুযায়ী, রাইট? তো আমরা যদি প্রিন্ট দিই, অ্যান্সার কিন্তু এই যে 20 আসছে লাস্টে। এটাকে কিল করে আবার প্রিন্ট দিই, এই দেখো অ্যান্সার কিন্তু 20 আসছে তোমাদের মাইনাসের ক্ষেত্রে, কারণ লাস্ট বি এর মান কত আমাদের? লাস্ট বি এর মান কিন্তু 30। হ্যাঁ, তা 30 থেকে আর এর মান কত? 10 তো মাইনাস করলে 20। এখন আমি আবার আসি বি, শর্টে লিখলাম এবার এ। এখন বলো অ্যান্সার কত আসবে? এখন বলো বি এর অ্যান্সার কত আসবে? 10। 10 আসলো। কেন 10 আসবে? আমরা এখন যদি আবার দেখি, কারণ আমার আগের মানই ছিল বি ইকুয়াল টু 20, তো এবার এ মাইনাস হ্যাঁ, করলে 10। 10 আসছে, তাহলে সমান সমান 10 আসার কথা। ঠিক আছে, আমরা দিয়ে দিই 10। তো আলটিমেটলি পাইথন যদি একই নামে ভেরিয়েবল অনেকগুলা থাকে, একই নামে ভেরিয়েবল থাকে, তাহলে সে সর্বশেষ যে নামটা ভেরিয়েবল সেটাকে সে আপডেট করবে এবং ডিক্লেয়ার করবে। তো যদি আমি এখন এখানে পি ইকুয়াল পাইথন লিখি, সেই ক্ষেত্রে কি হবে বি এর অ্যান্সার বলো তো? পাইথন হবে নাকি 10 হবে, কোনটা হবে? পাইথন। তাই ঠিক তো। আছে, হ্যাঁ পাইথন। কারণ আমি তোমাদের কি বললাম, একই ভেরিয়েবল একই নাম, সব কয়টা একই নাম বি বি বি, কিন্তু প্রোগ্রাম পাইথন আমাদের প্রোগ্রাম কোডটা সর্বলাস্ট ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করবে। তো সর্বলাস্ট ভেরিয়েবলটা কি ছিল? বি। পাইথন ছিল, এই জন্য সে পাইথন ডিক্লেয়ার করলো। তো এই প্রত্যেকটা ভেরিয়েবলের নামের ভিতরে যা যা ঘটলো এ সব কয়টা আপডেট দিল। 10 ছিল, আপডেট দিয়ে 20 করলো, আবার এটা ঘটলো 30 করলো, এটাকে 20 করলো, 10 করলো, লাস্ট পর্যন্ত আমি এই সংখ্যা সব বাদ দিয়ে কি করলাম, এর ভিতরে পাইথন সেট আপ করে দিলাম, আপডেট করলাম বি কে। তো এটা তো বুঝতে পারছো। এখন প্লাস ইকুয়াল এবং মাইনাস ইকুয়াল, এটা তো কনফিউশন নাই আর কারো কনফিউশন আছে এটার মধ্যে? না ভাইয়া। হ্যাঁ নাই। তো এখন আমরা নেক্সট দেখবো। নেক্সট আমরা দেখবো হলো গুণ। তাহলে আমরা যদি এটাকে শর্টকাট গুণ করি, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার কত হবে বলো তো? এটাও সেম, এটা তো মনে হয় পারার কথা তোমাদের। সরি, এখন বলো অ্যান্সারটা কত হবে? স্টার দিয়ে কিন্তু গুণ বোঝাচ্ছে। এখন বলো অ্যান্সারটা কত হবে? 100। 10 গুণ 10 100। ঠিক আছে, এখন আসি নেক্সট। এখন বলো এটার ক্ষেত্রে কি এটা কি, এটার মানে কি বোঝা বলতে পারবা? বলতে পারবে এটার অ্যান্সার কত আসবে? আচ্ছা, তো এটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে লেফট শিফট তারপর রাইট শিফট পড়লাম না উপরে, বাইনারি টু ইজ কমপ্লিমেন্ট, এই যে কোনটা, এই যে এই জিনিসটা পড়লাম না আমরা
লেফট শিফট রাইট শিফট কেমনে কাজ করে? হুম, এটা তো খেয়াল আছে, কিছুক্ষণ আগে পড়াইলাম যে তোমাদের। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তা এটাও সেম ওই রকমই। এখন বলতে পারবা এখানে কি ঘটবে অ্যান্সারটা? অ্যান্সারটা এত বড় ঘটলো কেন ঘটছে? এখন দেখো ওই যে আমি আগের মতনই, এটা কি লেফট শিফটে, তা লেফট শিফটে কি ঘটলো? লেফট শিফটের মধ্যে আমার বাইনারি ডি এর মধ্যে কত আছে? 10, 10-এর বাইনারি কত তোমার? 0101। তো এর আগে কি করলো, সে 10টা জিরো নিছে, এরকম করে 10টা জিরো নিছে। তো 10টা জিরো যদি নেয় তাহলে এই ক্ষেত্রে যদি আমি যোগ করি প্রত্যেকটা নাম্বার, তাহলে আমার 10,240 আসে। বুঝতে পারছো? লেফট শিফট রাইট শিফটটা আমি যে করাইলাম উপরে, তো হ্যাঁ এর মান ভাইয়া। মানে তখন আমি প্রিন্ট, তখন ওটা আমরা কিভাবে দেখাইছিলাম, ওটা আমরা ডিরেক্ট প্রিন্টে দেখাইছিলাম এই জিনিসটা তোমাদেরকে। কপি করে যদি আমি নিচে আনি, West, এই যে এই জিনিসটা তোমাকে আমরা কি এর করছিলাম? মান হ্যাঁ বলো। এর মান 10, এজন্য কি 10টা শূন্য? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে কন্ডিশন, এখানে আমি উল্লেখ করে দিছি যে তুমি 2টা বিট লেফট শিফটে নিবা। বুঝতে পারছো? কিন্তু এখানে আমি উল্লেখ করিনি, এখানে উল্লেখ করা আছে কি এর মান 10, তাহলে এখানে 10টা, এখানে ডিরেক্ট 2 উল্লেখ করা, আর এখানে ভেরিয়েবল নিয়ে আমি উল্লেখ করা। বুঝতে পারছো? তো ভেরিয়েবল নিয়ে যেহেতু উল্লেখ করা, সেক্ষেত্রে এখানে 10, আর এখানে হলো রাইট শিফট, তো এটাও সেভাবে ঘটছে, তো অ্যান্সারটা 10 আসছে, এটাও যদি ম্যাথ করা হয়। তাহলে তো রাইট শিফটের এই সবগুলো যদি আমি ওটা সলভ করি তাহলে তো সবগুলো জিরো আসে। না না না, এখানে ম্যাথটা অন্যরকম ঘটছে। এখানে ম্যাথটা তোমার ঘটছে যে ইকুয়াল বলতে কি বোঝায়, আমরা এখানে পাইথনে এখন আরেকটা জিনিস শিখো যে, আমি উপরেরটা যদি আমি কমেন্ট করি, তারাও কন্ট্রোল কন্ট্রোল, আমি উপরেরটা কমেন্ট করি ইকুয়াল 5, আরেকটা মান নিলাম বি ইকুয়াল 5, আরেকটা মান নিলাম সি ইকুয়াল 4। হ্যাঁ, তো এখানে যেটা বোঝায় যে এ ইকুয়াল বি, এই কন্ডিশনটা কি বোঝায়? এই কন্ডিশনটা বোঝায় যে তোমার এর মান যদি 5 হয় এবং বি এর মানও 5 হবে, মানে এখানে বোঝাচ্ছে যে বি এর মান যদি তোমার, আচ্ছা আমরা এটা তো জানি, এই জিনিসটা তো জানি যে ডান পাশেরটা বড় হবে, বাম পাশেরটা ছোট হবে, এই চিহ্ন দ্বারা বোঝা যায় 4 5, এই 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 সিম্বলটা তো আমরা জানি, এটা তো বুঝি তাই না? যে এটা যে ট্রু না ফলস, এটা কি ট্রু না ফলস হবে? হ্যাঁ কি হবে? ট্রু। এটা তো ট্রু ট্রু। হবে। হ্যাঁ এটা ট্রু হবে কেন? কারণ অবশ্যই এই এই জিনিস ডান সাইডেটা বড় হতে হবে এবং বাম সাইডেরটা কি ছোট হতে হবে। যদি আমরা এখানে একটা ইকুয়াল দিয়ে দিই, ইকুয়াল দিলে কি হবে যে কন্ডিশনটা এমন হয়ে যাবে যে তোমার ডান পাশেরটা অবশ্যই ছোট বড় থাকবে এবং এবং সমান। সমান, নইলে ছোট থাকতে হবে, বড় হওয়া যাবে না। যদি বড় হয়ে যায় তা সেই ক্ষেত্রে কি হবে, এটা অ্যান্সার ফলস হয়ে যাবে, তাই না? তোমার হয়তো সমান থাকবে, নয়তো বড় থাকতে হবে। তো সেম ক্ষেত্রে এখানেও, এখানে কি করছে তোমার দেখেন, কোনটা এটা না? এটা কি ঠিক আছে? তো এইখানেও সেম ক্ষেত্রে কি ঘটলো, সেম ক্ষেত্রে ঘটলো যে তোমার এ সমান থাকতে হবে, নাহলে বি বড় থাকতে হবে, রাইট? তাহলে তোমার 0 যদি হয়ে যায় তাহলে কি এর মান 10, তাহলে তো মিললো না জিনিসটা। বুঝতে পারছো বিষয়টা?
হ্যাঁ, তাহলে যে আগে আমরা যে শিখলাম যে রাইট সাইডে যেগুলো থাকবে এগুলো কি বাদ চলে যাবে, তাই না? আর হ্যাঁ, লেফট কিন্তু সাইডে এখানে সব জিরো ইকুয়াল আসবে। আছে। হ্যাঁ, কিন্তু এখানে ইকুয়াল আছে। জিনিসটা দেখো, ও এখানে equal, আগেরটা কিন্তু ইকুয়াল ছিল না আমাদের। আগেরটা কি, এই যে দেখো, এই যে এখানে কিন্তু ইকুয়াল নাই আমাদের, এই যে হ্যাঁ প্রিন্ট যে হ্যাঁ, করলাম, এখানে কিন্তু ইকুয়াল নাই জিনিসটা, এই জন্য এখানে 10 বসে পড়ছে। তাহলে এখানে যা ছিল তাই হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে তো এই ছিল আমাদের অপারেটর। অপারেটরের মধ্যে অনেক তিনটা পার্ট। একটা হলো লজিক্যাল অপারেটর, আর একটা বিট ওয়াইজ অপারেটর, আর একটা কি হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস। এই তিনটা মেথড। তো তিনটা মেথড কিভাবে কাজ করে প্রত্যেকটাই আমি তোমাদেরকে দেখাইছি। তো এর মধ্যে কোনো কনফিউশন আছে আর কারো? না ভাই, এখন এগুলো বুঝছি। ওই যে একটু আগে যেটা এখন বাকি আছে যে ওইটাই, যেটা সলভ হয় নাই আর কি। আচ্ছা, ওটা তো নট অপারেটরটা বাকি ছিল, তাই না? হ্যাঁ, নটটাই বাকি। উম, আচ্ছা, যেহেতু ক্লাস নট অপারেটর, এখন ক্লাস তো আমাদের একদিন মিস গেছে। আমার শিডিউল অনুযায়ী ছিল যে এই পুরো অপারেটর মানে এই যেটা আমরা এখন পর্যন্ত দেখাইলাম সেটা কালকে দেখানোর কথা ছিল, কিন্তু আমাদের কম্পিউটার সমস্যার কারণে আমরা দেখাইতে পাইনি এই পুরো কোডগুলো। এই শিডিউলটা কালকে ছিল। আজকে নতুন কিছু দেখানোর কথা ছিল, কিন্তু ওই পর্যন্ত সময়ের কারণে আমরা যাইতেও পারিনি। উপর দিয়ে আবার একটা প্রবলেম হয়েছে। সমস্যা আজকে ইনশাআল্লাহ। থাকুক ভাই, আজকে বেশি চাপ হয়ে যাবে না হলে। হ্যাঁ হ্যাঁ, কারণ কি শিডিউল তো এখন প্যাচ হয়ে গেছে, তাই হ্যাঁ আমার মনে হয় 3 দিনের জায়গায় 4 দিন নিতে হবে তোমাদের ক্লাস। কারণ একদিনে ফুল কমপ্লিট করা সম্ভব না, যে যা দেখতেছে। আবার এত কিছু যদি এক গাদা সব কিছুই দেখায় দিই, তাহলে তাহলে আমার ওটা মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, প্র্যাকটিস করতেও অনেকের সমস্যা হবে। হ্যাঁ তো হ্যাঁ যেগুলি বাকি আছে সেগুলি আমরা, তার নোটটাও আমরা কালকে দেখবো। হ্যাঁ, নোটটা কালকে দেখবো। আর কি কি দেখবো আমরা আমরা দেখবো হ্যাঁ, আর যেটা মেন জিনিস সেটা আর হচ্ছে ভাই, তোমাদের যে বুলিয়ানটা কিন্তু দেখানো হয় নাই। হ্যাঁ, বুলিয়ান, নট অপারেশন, ডেটা টাইপস। আবার ডেটা টাইপসও কিন্তু অনেক ব্যাখ্যা আছে এখানে। ডেটা টাইপ, ইফ এলস, তারপরে তোমাদের লুপ আছে, ফাংশন আছে। তো এগুলি মূলত কালকে দেখানো হবে ইনশাল্লাহ। আর টাইম মতন জয়েন হয়ে সবাই, কারণ কি যত লেট করবো দেখো 10টা 44 বেজে গেছে। কারণ এখানে এখানে কিন্তু তোমরা অনেকে সিনিয়র জুনিয়র মিলাই আছো, অনেকে এগুলি আগের থেকে পারে, তো তারা কিন্তু ধৈর্য সহকারে জিনিসগুলা দেখতেছে। আর যারা নতুন তারা কিন্তু এখন শিখতেছে। বুঝতে পারছো? তো আমি রিকোয়েস্ট করবো যে তোমরা টাইমলি জয়েন হয়ে যায় 9টার দিকে, যাতে দ্রুত শুরু করলে আমার জন্য কমপ্লিট করাটা দ্রুত হবে। কারণ তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে এটা কি ওইটা কি, মাঝখান দিয়ে বুঝাইতে গেলেও অনেক টাইম চলে যায়। হ্যাঁ ভাইয়া, এগুলো তো আর স্বল্প সময়ের ব্যাপার না, একটু টাইম নিয়েই করতে হবে। এর জন্য টাইমটা একটু মেনটেন করে সবাই 9টার দিকে জয়েন হওয়ার চেষ্টা করো। আর লাইভ ক্লাসগুলি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা আচ্ছা ঠিক আছে ভাই, এই এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপে, হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আমি। আচ্ছা তো আজকের মতো এই পর্যন্ত। এই কোডগুলি কি তোমাদের লাগবে, তাই না? এই কোডগুলিও আমি দিয়ে দিব যাতে হ্যাঁ, প্র্যাকটিস এগুলো করতে একটু পারো। দিয়ে দিয়েন। হ্যাঁ আচ্ছা হুম, হুম। তো আজকে এই পর্যন্ত। তো ইনশাল্লাহ আশা করি যে কালকে তোমরা টাইম মতন চলে আসবে 9টার দিকে। অবশ্যই 9টার যা যা যে কাজ থাকে অবশ্যই 9টার আগে শেষ করে ফেলার চেষ্টা করবা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।